জি। প্রিয় ভাই এবং আপু, আশা করি আপনাদের প্রত্যেক দিনের ক্লাস যেগুলো আছে সেগুলো ভালো করে কন্টিনিউ করছেন। আপনাদের কাছে আমার একটি উদারত আহ্বান থাকবে, যেটা হলো যেহেতু আপনারা এই অনলাইন কোর্সে এনরোল হয়েছেন, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করব আপনারা যেন আপনাদের যে স্বপ্ন পূরণে আহ সঠিকভাবে বা সহজে বাস্তবায়ন হয়। এবং যেহেতু আপনারা অনলাইনে ক্লাস করেছেন, অনলাইনের সবচেয়ে ভাইটাল বিষয় হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট এবং টিচারদের ক্লাস। তো আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করব আপনার জন্য ভালো সাপোর্ট দেওয়া যায় এবং আপনার জন্য ক্লাসগুলো ভালো করে এনজয় করেন। আরেকটি বিষয় হলো, ওই যে ক্লাস রেজুলেশনের কথাটা বলেছি, আমরা চেষ্টা করছি রেজুলেশনটা যেন আপ হয় বা ভালো একটা রেজুলেশনে আপনার ক্লাসগুলো করতে পারেন। এই বিষয়টাও আমরা দেখছি। আর আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? যদি কোনো প্রশ্ন থাকে আমি এই 4-5 মিনিট আপনাদের সাথে কথা বলি, কারণ আপনারা চাইলে যে কেউ কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করতে পারেন, অথবা হ্যান্ড রেজ করলে আমি আপনাদেরকে আনমিউট করার সুযোগ দিব। কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন অথবা হ্যান্ড রেজ করলে আনমিউট করার সুযোগ দিব, আপনারা প্রশ্ন করতে পারেন। কারণ আপনাদের সাথে আসলে আমার খুব কম কথা বলা হয় বা কথা বলা হয় না। আবার সব সময় আসলে অনেকে মেসেজ দেয়, মেসেজে আসলে যোগাযোগ খুব কম মেনটেন করা সম্ভব হয়, কারণ খুবই ব্যস্ত থাকা হয়। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া, শরীফ স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিবেন। উম, শরীফ স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আসলে স্যারের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন। তারপরও আপনি আমাকে নাম্বারে আমাকে ফোন দিয়েন। হ্যাঁ, ফোন দিয়েন, আমি চেষ্টা করবো আপনাকে দিয়ে দেওয়ার জন্য। আশিকুর রহমান ভাই। জি। আর কেউ কোনো প্রশ্ন আছে? শরীফ স্যার অ্যাপ নাম্বারটা ডায়াল করেন। ওকে। স্যার এস এর কোন শীট দিবে? হ্যাঁ, এস এর শীট দিবে। এস এর শীট দিলে আপনারা পেয়ে যাবেন। আমরা যা দেওয়া হবে প্রত্যেকটা বিষয় ক্রমান্বয়ে এবং যথাসময়ে দেওয়া হবে। আমি বিশ্বাস করি, যেহেতু আমরা গতবার প্রায় 1000 স্টুডেন্টকে সার্ভিস দিয়েছে, এবার অলমোস্ট সেম। আমি আশা করি প্রত্যেকে হ্যাপি ফিল করবেন যে না, আমি ভালো একটা সার্ভিস পেয়েছি বা আমি ভালো কিছু পেয়েছি, নিজেকে পরিবর্তন করতে পেরেছি। আশা করি আপনারা সেটা পাবেন। আর সবগুলো ক্রমান্বয়ে পেয়ে যাবেন। জি। স্যার এসে কোনো শীট দেবে? হ্যাঁ, রেকর্ড ক্লাসগুলো অ্যালবাম দিলে ভালো হয়। আপনি যে অ্যালবাম, যে ভাইয়াটা বলেছেন যে রেকর্ড ক্লাসগুলো অ্যালবামে দিলে ভালো হয় না ভাই, অ্যালবামে দিলে সমস্যা হয়। কারণ এই বিষয়টা নিয়ে আমি গবেষণা করেছি। যখন অ্যালবামে দেওয়া হয়, মনে করেন আজ থেকে 2 সপ্তাহ আগে যদি আমি একটা গ্রুপে পোস্ট করি, যদি আমি অ্যালবামে দেই, তখন এটা ওই গ্রুপে গিয়ে আপনি ওই গ্রুপে ঢুকে তারপরে দেখতে হবে। ওখানে আবার সিরিয়াল মেনটেন করতে হবে এবং এটা ডেইলি পোস্ট হবে না। আমি যে পোস্ট দিলেও আপনি দেখবেন না, নোটিফিকেশন আপনার কাছে যাবে না। এটা পরীক্ষিত। লাস্ট টাইম গ্রুপে এরকম করা বলছিল অ্যালবাম। আসলে অ্যালবামের সুবিধা হয় পিকচার, ছবি সুবিধা হয়, কিন্তু ভিডিওটা ভালো হয় না। আর যেহেতু আমি ক্লাসগুলো এবং ডেট গুলো ক্রমান্বয়ে দিয়ে দিচ্ছি এবং ক্লাসের টপিক গুলো আপনারা প্রত্যেকদিন স্যার বলে দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনার নিজ দায়িত্বে ডেটের সাথে ক্লাসগুলো নোট করে রাখবেন বা আপনি আপনার মতো করে সংগ্রহ করে রাখবেন। জি। লতিফ স্যারের ক্লাসগুলো স্পেসিফিক ভাবে রুটিন দেওয়া কি সম্ভব? অর্থাৎ কোন দিন কোন স্যার ক্লাস নেবে? না, এটা একটু ডিফিকাল্ট, কারণ কোন দিন কোন স্যার ক্লাস নেবে এটা আমরা 1 দিন বা 2 দিন আগে আমিও জানি। এমনও হয়, মনে করেন আজকে 9টায় ক্লাস, এমডি স্যার ব্যস্ত হয়ে গেছে, আমি শরীফ স্যারকে ফোন দিই যে স্যার আপনি আজকে ক্লাসটা একটু নিয়ে নেন। বুঝছেন? তো এটা আগে দিয়ে দেওয়া সম্ভব না, কিন্তু হ্যাঁ আমরা 1 দিন আগে দিয়ে দিই বা সকালে দিই, এটা সম্ভব। হ্যাঁ। ভিডিও গুলো ড্রাইভ দিলে ভালো হয় না ভাই, ড্রাইভ দিলে ভালো হয় না। ড্রাইভে যখন দেওয়া হবে, অসংখ্য স্টুডেন্ট মানে 50% স্টুডেন্ট ড্রাইভ দিলে ড্রাইভে যে সাইন ইন করে ক্লাস করতে হয় এটাই জানে না বা এটাই পারে না। সেক্ষেত্রে এটা সমস্যা হয়, এটা পূর্বে পরীক্ষিত, তাই আমি আপনাকে বললাম। ক্লাস শেষ হবার পরের দিন রেকর্ড না দিলে সাথে সাথে। জি। অসংখ্য ধন্যবাদ। আপনাকে একটা তথ্য দিই, ক্লাসটা ক্লাউড রেকর্ড হয়। ক্লাসটা শেষের পর 2 থেকে 3 ঘন্টা লাগে অটোমেটিক ক্লাউড রেকর্ড হইতে। তো আমরা চাইলেও সাথে সাথে দিতে পারি না, তারপর এটাকে ডাউনলোড করতে হয়, কিছু এডিট করতে হয়, তারপরে পোস্ট করতে হয়। এটা আমরা যে গ্রুপে নির্দেশ দিয়েছি যে তার পরের দিনের রাত 12টার আগে আপনি রেকর্ড পাবেন। এটা হচ্ছে বলা প্রফেশনালি বা অফিসিয়ালি, কিন্তু তারপরের দিন সকালে তো পেয়ে যান, তাই না? তো এটা এই সিস্টেমের বাইরে, এটাই সবচেয়ে বেস্ট এবং এটাই বেটার। আপনারা হয়তো কিছুদিন পরে ফিল করবেন, তাছাড়া এর হচ্ছে বেটার অপশন নেই। জি। ড্রাইভ, তারপর হচ্ছে ক্লাস শেষ হওয়ার।
ও রেকর্ড না, এটা তো বলেছি, বলা হয়েছে। শীট কবে পাবেন? এই সপ্তাহের মধ্যে আশা করি অফিস দিয়ে দিবে। সাথে সাথে রেকর্ড দেওয়া সম্ভব না। জি। আচ্ছা আচ্ছা। এই ক্লাস কখন শুরু হবে? এখনই শুরু হবে, 1 থেকে 2 মিনিটের মধ্যে শুরু হবে। যেহেতু এমডি স্যার আছে, 1 থেকে 2 মিনিট সময় চেয়েছে, 5 মিনিট সময় চেয়েছিল, তো আমি তো আপনাদের সাথে একটু কথা বলছি। আপনাদের কিছু প্রশ্ন থাকতে পারে বা আপনাদের কিছু বিষয় থাকতে পারে, বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। শীত কি সবাই বলেন? হ্যাঁ, শীত শুধু যারা ফুল করছে। আমি একটা বিষয় জেনে রাখি, আমি প্রথম দিনই বলেছিলাম যে যারা রিটেন ফুল কোর্সে ভর্তি হয়েছে তারা হলো মেগা লাকি। মেগা লাকি বলতে কি বোঝেন? আপনি 3,000 টাকা দিয়ে শুধু ইংরেজিতে ভর্তি হয়েছেন, আর 6,200 টাকাতে ফুল কোর্সে ভর্তি হয়েছেন। যে 6,200 টাকাতে ফুল কোর্সে ভর্তি হয়েছে সে ইংরেজি ফুল ক্লাস পাবে, শীট পাবে, ব্রাঞ্চে গিয়ে পরীক্ষা দিতে পারবে, নবাব স্যারের ক্লাস পাবে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ক্লাস পাবে, বিজ্ঞানের ক্লাস পাবে, ম্যাথের ক্লাস পাবে। মানে মানে হিউজ সার্ভিস পাবে। এখনো যারা মনে করেন যে না আমি ফুল কোর্সে ট্রান্সফার হবো, আমি ফুল কোর্সে সার্ভিস নিতে চাই, যারা 3,200 3,000 টাকা দিচ্ছেন, আর হলো এখন বাকি 3,000 টাকা দিয়ে আপনি ইকুইভ্যালেন্স করে চাইলে ফুল কোর্সে ট্রান্সফার হতে পারেন। প্রয়োজনে আমার যে নাম্বারটা রয়েছে 507, এই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করে নেবেন। জি। উম জি, আর কেউ কোনো প্রশ্ন আছে? নেই। আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। অসংখ্য ধন্যবাদ। হ্যান্ড রেজ ইসমাইল ভাই, ও সরি, আপনারা দুজন হ্যান্ড রেজ করেছিলেন। আজ টু আনমিউট। জি। ইসমাইল ভাই এবং আহ ভাই রিমা। জি জি, ইসমাইল ভাই আপনি কিছু। ভাই জি। ক্লাস মাঝে যারা বুঝে না বুঝে আপনার ওই ইন্টারাপ্ট করে হোয়াইট বোর্ড ইউজ করে, তো সে বিষয়টা একটু দেখেন, হ্যাঁ। এতে আমাদের একটু সমস্যা হয়, ও স্ক্রিনে যারা করে আর কি। ও আচ্ছা আচ্ছা। ও শিট, আমি এটাকে মানে পার্টিসিপেন্টটা যেন না করতে পারে এটা পারমিশনটা অফ করে দিলে হতো। আমি গতকালকে ভুলে গেছি। আমি দেখি আজকে গিয়ে করে দেবো। থ্যাংক ইউ। হ্যাঁ। জি। জি। আর আরেকজন কে যে প্রশ্ন করেছিল? ভাইয়া, যারা হলো ফুল কোর্সে ভর্তি হয়েছে তারা শুধু শীট পাবে। মানে কি, শীটের সাথে বইও পাবে। ফুল কোর্সে যারা বিশেষ লিখিত ফুল কোর্স, যারা 6,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, তারা রিটেনের সবগুলো শীট পাবে, সাথে লতিফ স্যারের ভোকাবুলারি বইটাও পাবে। আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো, সে কুরিয়ার চার্জ দেবে। আর যারা শুধু ইংরেজি কোর্সে ভর্তি হয়েছেন, কারণ আমরা আপনার সাথে কমিটমেন্ট করিনি আপনাকে বই দিব, আমরা আপনাকে বলছি কিছু পিডিএফ শিট দিব, অবশ্যই আপনারা পিডিএফ শিট গুলো পাচ্ছেন। জি, থ্যাংক ইউ। ইংলিশ শিট পাবো না? হ্যাঁ, ইংলিশের হচ্ছে শিট বলতে ইংলিশের তো শিট নেই। উম ইংলিশে যে পিডিএফ শিট গুলো দিচ্ছে সেগুলোই পাবেন। সব সাবজেক্ট না, শুধু ইংরেজি শিট গুলো কি আমরা পাবো না? বা ইংরেজি শিট গুলো তো আপনার গ্রুপে পিডিএফ করে দিয়ে দিয়েছি। ভর্তির সময় তো বলা ছিল যে শীট না, আমরা একটা বিষয় আমি আপনাকে এনশিওর করি, অদিতি যা বলে, আমি ব্যক্তিগতভাবে, আমি যে এগুলো লিখি বা অফিসের সাথে যোগাযোগ করি, অদিতি যা বলে বা আমি যেগুলো বলি আপনি নিশ্চিত তা পাবেন। বরং তার চেয়ে বেশি পাবেন, কম বলে বেশি পাবেন নিশ্চিত, ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। আমরা ক্লাসের দিকে চলে যাই, আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। শীত বই, হ্যাঁ, আমরা আপনাকে জানবো যে যে গ্রুপে আছেন। উম আমরা আপনাদেরকে কবে শীট পাঠাবো, আপনাদের ঠিকানা আমরা নিয়ে নিব, যারা ফুল কোর্সে ভর্তি আছেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা এখনই ক্লাসে শুরু করে দিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের।
ওকে, সবাই শুনতে পাচ্ছ? ওকে, সবাই শুনতে পাচ্ছ কিনা? সবাই শুনতে পাচ্ছ? ওকে, আমরা যেটা আলোচনা করছিলাম, আজকে আমরা অ্যাপোস্ট্রফি, এই চিহ্নটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি, আর এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি এন এস। এই চিহ্নটাকে বলা হয় কি? অ্যাপোস্ট্রফি, আর এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি এন এস। ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এবং অ্যাপোস্ট্রফি এস বলা হয়। হ্যাঁ, কমপ্লেক্স বাকি ছিল? হ্যাঁ, ইউজ অফ কমা ইন অ্যাডজেক্টিভ ক্লজ। লেখো, লেখো অ্যাডজেক্টিভ ক্লজে, লেখো অ্যাডজেক্টিভ ক্লজে ওকে, অ্যাডজেক্টিভ ক্লজে যেটা বলেছি, অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্টের পরে একটি কমা বসবে। দেখো, অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্টের পরে একটি কমা বসবে যদি, যদি তাহলে অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে, অ্যান্টিসিডেন্টের পরে একটি কমা বসবে যদি ওই অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্টিসিডেন্ট সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য প্রদান করে। আবার বলছি, অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা যদি অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করলে অ্যান্টিসিডেন্টের পরে কমা বসবে। এবার অতিরিক্ত তথ্য বলতে আমরা কি বুঝি? অ্যান্টিসিডেন্টের, আমরা আবারও বলছি, অতিরিক্ত তথ্য বলতে কি বুঝি? মেইন ক্লোজের অ্যান্টিসিডেন্ট সম্পর্কে যদি ইতিমধ্যে কোনো তথ্য দেওয়া থাকে এবং ওই অ্যান্টিসিডেন্ট সম্পর্কে যদি আরো একটি তথ্য প্রদান করা হয় অ্যাডজেক্টিভ ক্লজে। আবার বলছি, অ্যান্টিসিডেন্ট সম্পর্কে যদি ইতিমধ্যে কোনো তথ্য প্রদান করা হয়ে থাকে এবং ওই অ্যান্টিসিডেন্ট সম্পর্কে যদি অ্যাডজেক্টিভ ক্লজে অতিরিক্ত আরো একটি তথ্য প্রদান করা হয়, তখন ওই অ্যান্টিসিডেন্টের পরে একটি কমা বসবে। আমরা দুইটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে অতিরিক্ত তথ্য প্রদান করে। ওকে, তুমি সমস্যা নেই, ক্লাস করতে থাকবা। যেমন দেখো, she married a police officer whom she met at a birthday party.
তাহলে দেখো হুম শি মেট এট এ বার্থডে পার্টি, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। আবার বলছে সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ হয় কখন? যদি তার আগে একটা অ্যান্টিসিডেন্ট থাকে। সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো কখন? যদি সাবঅর্ডিনেট ক্লজের আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে, তখন ওই সাবঅর্ডিনেট ক্লজটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এখন অ্যান্টিসিডেন্টের পরে কখন কমা বসে? তাহলে অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্টের পরে কমা বসবে যদি ওই অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অ্যাডজেক্টিভ ক্লজে নতুন করে কোনো তথ্য দেওয়া হয়। মানে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অলরেডি একটা পরিচয় আছে, অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অলরেডি একটা পরিচয় দেওয়া হয়েছে পুলিশ অফিসার, এবং এই পুলিশ অফিসার সম্পর্কে এই অ্যাডজেক্টিভ ক্লজে কি করা হচ্ছে? আর একটা তথ্য দেওয়া হচ্ছে। সেটা কি? দেখো এই পুলিশ অফিসার, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এই পুলিশ অফিসার সে একজন পুলিশ অফিসারকে বিয়ে করেছে। তাহলে সে যাকে বিয়ে করছে, এই পুলিশ অফিসার অ্যান্টিসিডেন্টটা সম্পর্কে একটা তথ্য আছে, সে একজন পুলিশ অফিসারকে বিয়ে করেছে। তাহলে সে যাকে বিয়ে করেছে সে একজন পুলিশ অফিসার, তার মানে একটা আইডেন্টিটি আছে পুলিশ অফিসার। তাহলে এই অ্যান্টিসিডেন্ট সম্পর্কে কি করছে? এই অ্যাডজেক্টিভ ক্লজে আর একটা তথ্য দিছে। সে এই পুলিশ অফিসারকে কোথায় দেখেছিল? সে ওই পুলিশ অফিসারকে একটা বার্থডে পার্টিতে দেখেছিল। সে বার্থডে পার্টিতে দেখা হয়েছে, ওই পুলিশ অফিসারকে সে বিয়ে করেছে। মানে সে পুলিশ অফিসার অনেক আছে, তাহলে সে সেই পুলিশ অফিসারকে বিয়ে করেছে যার সাথে তার বার্থডে পার্টিতে দেখা হয়েছিল। তাহলে পুলিশ অফিসার, এটা হুম শি মেট, এই অ্যাডজেক্টিভ ক্লজের অ্যান্টিসিডেন্ট হচ্ছে পুলিশ অফিসার। তাহলে পুলিশ অফিসারের অলরেডি একটা পরিচয় আছে, পুলিশ অফিসার, এবং এই পুলিশ অফিসার সম্পর্কে সে আর একটা তথ্য দিচ্ছে কি? সে ওই পুলিশ অফিসারকে বিয়ে করেছে যার সাথে তার বার্থডে পার্টিতে দেখা হয়েছিল। তাহলে বার্থডে পার্টিতে দেখা হয়েছিল, ওই পুলিশ অফিসারকে সে বিয়ে করছে, অন্য পুলিশ অফিসারকে না। তাহলে বার্থডে পার্টিতে দেখা হওয়া পুলিশ অফিসারকে সে বিয়ে করেছিল। ঠিক আছে? তাহলে হুম শি মেট এট এ বার্থডে পার্টি, এই কথাটা এই পুলিশ অফিসার সম্পর্কে কি সে একটা অতিরিক্ত তথ্য দিল। তাহলে এইটা হচ্ছে পুলিশ অফিসার, এটা অ্যান্টিসিডেন্ট। আর এই অ্যান্টিসিডেন্টের পরে অ্যাডজেক্টিভ ক্লজে কমা বসবে যদি অ্যাডজেক্টিভ ক্লজটা অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অতিরিক্ত কোনো একটা তথ্য প্রদান করে। অতিরিক্ত তথ্য বলতে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অলরেডি একটা তথ্য দেওয়া আছে এবং সেই অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অ্যাডজেক্টিভ ক্লজে আরো একটা তথ্য প্রদান করা হবে, তখন এটা হবে অতিরিক্ত তথ্য। আর অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অ্যাডজেক্টিভ ক্লজে যখন অতিরিক্ত কোনো তথ্য দেওয়া হবে, সেই ক্ষেত্রে ওই অ্যান্টিসিডেন্টের পরে অবশ্যই একটা কমা দিতে হবে। এটাকে বলা হয় তখন এই ধরনের অ্যাডজেক্টিভ ক্লজকে বলা হয় নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। আর একটু দেখি, দেখো her father died in 1998। দেখো when she was only 3 years old। তো দেখো এই when কথাটা কাকে বুঝেছে? বলো when যখন তার বয়স ছিল মাত্র 3 বছর, তার বাবা তখন মারা গেছে। এই যে 1998 সাল, এই সালটা সম্পর্কে কি বলা হয়েছে? আগে একটা তথ্য কি? হার ফাদার ডাইড। এই 1998 সাল সম্পর্কে একটা পূর্ব কি তথ্য? যে 1998 সালে তার বাবা মারা গিয়েছিল। তাহলে 1998 সাল সম্পর্কে মারা গিয়েছিল, বাবা মারা গিয়েছিল, এটা একটা তথ্য। এবার এই 1998 সাল সম্পর্কে হোয়েন দিয়ে, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ হোয়েন শি ওয়াজ অনলি 3 years old, এই অ্যাডজেক্টিভ ক্লজে কি করছে? 1998 সম্পর্কে সে আর একটা তথ্য দিচ্ছে কি? যে এই বছর, এই সালে তার বয়স ছিল মাত্র 8 বছর। তাহলে 1998 সালে তার বাবা মারা যায়, এটা যথেষ্ট। এবার এটা একটা তথ্য, তার বাবা মারা যায় 1998 সালে। তাহলে 1998 সাল সম্পর্কে একটা তথ্য কি? এই সালে তার বাবা মারা গিয়েছিল। এবার 1998 সাল সম্পর্কে আমরা কি করছি? আরেকটা যখন অ্যাডজেক্টিভ, আরেকটা ক্লজের মাধ্যমে যখন আমি একটা ব্যাখ্যা দিচ্ছি, তখন এটা হচ্ছে অতিরিক্ত তথ্য। আর এটাকে বলা হয় নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ।
আর অ্যাডজেক্টিভ ক্লজটা যখন নন রেস্ট্রিকটিভ হবে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অ্যাডজেক্টিভ ক্লজ যখন কোনো অতিরিক্ত তথ্য প্রদান করবে, তখন ওই অ্যাডজেক্টিভ ক্লজকে বলা হয় নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ যদি হয় নন রেস্ট্রিকটিভ, তখন অ্যান্টিসিডেন্টের পরে অবশ্যই একটি কমা দিতে হবে। আর অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য বলতে আমরা কি বুঝাচ্ছি, যে পূর্ববর্তী ক্লজ, এই যে হোয়েন শি ওয়াজ 3 years old, এটা একটা ক্লজ। আর হার ফাদার ডাইড ইন 1998, এটা আরেকটা ক্লজ। তাহলে এই অ্যান্টিসিডেন্ট হচ্ছে 1998। এই 1998 সম্পর্কে এই প্রথম ক্লজে কি হার ফাদার ডাইড এর একটা তথ্য দেওয়া আছে। আবার এই 1998 সম্পর্কে আবার অ্যাডজেক্টিভ ক্লজে আরো একটা তথ্য দেওয়া হচ্ছে কি, এই সালে তার বয়স ছিল মাত্র 3 বছর। তো তার বাবা 1998 সালে মারা যায়, যখন তার বয়স ছিল মাত্র 3 বছর। তাহলে তার বাবা মারা যায় 98 সালে, এটা একটা তথ্য। এই 98 সালে তার বয়স ছিল মাত্র 3 বছর। অতএব 98 সাল সম্পর্কে দ্বিতীয় তথ্য কোনটা, অতিরিক্ত তথ্য কোনটা, যে 98 সালে তার বয়স ছিল মাত্র 3 বছর। তাহলে হোয়েন শি ওয়াজ অনলি 8 years old, এটা হচ্ছে হোয়েন কথাটা এই 1998 সাল সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিয়েছে। এই কারণে 1998 পরে একটা কমা দিয়ে তারপরে আমরা অতিরিক্ত অ্যাডজেক্টিভ ক্লজটা উল্লেখ করলাম। ঠিক আছে? তো এই ধরনের লেখালেখি আমরা, হ্যাঁ, এটা তো ইংলিশে, 98 তো ইংলিশে লিখছে, আমি তো বাংলায় লিখি না, এটা তো বাংলা না তো। হ্যাঁ, এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে 1908, এইটা অ্যান্টিসিডেন্ট 1998 সাল। হয়ান দ্বারা টাইম বোঝায়, হয়ান দ্বারা কি বোঝায়, হয়ান দ্বারা টাইম বোঝায়। 1998 সাল এটা একটা টাইম, সানডে মানডে, ঠিক আছে, এটা একটা টাইম। তাহলে অ্যান্টিসিডেন্টটা হয়ান দ্বারা টাইম বোঝায়। এখানে হয়ানের অ্যান্টিসিডেন্ট হচ্ছে 1998। কথা কি বুঝতে পারছি? ওকে, তো রুলটা তুমি লেখো না, রুলটা লেখো, রুলটা কি বলছি সেটা দেখো। হ্যাঁ, তাহলে অ্যান্টিসিডেন্টের পরে সাধারণত ডব্লিউএস ওয়ার্ড বসে, ডব্লিউএস ওয়ার্ড বসে। অ্যান্টিসিডেন্টের পরে সাধারণত ডব্লিউএস ওয়ার্ড বসে। তো আমি কি বলছি, অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে যদি কোনো, আবার বলছি, কোনো অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্টিসিডেন্ট সম্পর্কে যখন কোনো অতিরিক্ত তথ্য প্রদান করে, যখন কোনো অতিরিক্ত তথ্য প্রদান করে, তখন অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্টের পরে একটি কমা বসবে। আবার বলছি, অ্যাডজেক্টিভ ক্লজে, সরি, অ্যাডজেক্টিভ ক্লজ যখন অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করে, তখন ওই অ্যান্টিসিডেন্টের পরে অবশ্যই একটি কমা বসবে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ বলো হয়ান দ্বারা টাইম বোঝালে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যান্টিসিডেন্ট বলো হয়ান দ্বারা যদি টাইম বোঝায়, এটা অ্যাডভার্ব ক্লজ কিভাবে হবে, এটা তো অ্যান্টিসিডেন্ট থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ। তুমি তো তাহলে তোমাকে ক্লজ শিখাইতে হবে। বলো অ্যান্টিসিডেন্ট থাকলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, তাহলে হোয়ার দ্বারা প্লেস বুঝেছে, এখানে প্লেসটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এখানে হয়ান দ্বারা 1998 সাল বুঝেছে, তাহলে 1998 সাল হচ্ছে হয়ানের অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে? অ্যান্টিসিডেন্ট কোনটা, অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা, অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যখন সে পূর্ববর্তী নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত কিছু একটা বলবে। অ্যাডজেক্টিভের কাজ কি, নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু একটা বলা, ভালো মন্দ অথবা অতিরিক্ত কোনো তথ্য দেওয়া, তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এখানে আমি বলছি অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে কোন, অ্যাডজেক্টিভ ক্লজে আমরা কখন অ্যান্টিসিডেন্টের পরে কখন কমাটা দেবো আমি সেটা বলছি। তাহলে অ্যান্টিসিডেন্টের পরে কখন কমা দেব, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্টের পরে কমা বসবে যদি অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ যদি অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করে, তখন ওই অ্যাডজেক্টিভ ক্লজের অ্যান্টিসিডেন্টের পরে একটা কমা দিতে হবে। ঠিক আছে? এখন তো তুমি এটা বুঝো তাহলে ভালো, নয়তো এটা অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে তোমার অতিরিক্ত তথ্য বলা হচ্ছে। এই জিনিসটা খুব সহজ কাজ না, এটা বুঝতে হবে একটু। ঠিক আছে? যেমন অতিরিক্ত তথ্য, আমি টায়ার্ড না, ঠিক আছে, তুমি একটু ইয়ে করো, আমি একটু অনেক ইয়ে নিয়ে আসছি তো অ্যান্টিসিডেন্ট। তো তোমার তো এই জন্য তো বলছি তোমাদেরকে এখন অ্যান্টিসিডেন্ট চিনাইতে হলে তো অনেক সময় লাগবে, তার মানে ক্লজ আর আলোচনা করা লাগবে। তাহলে এখন রিটেনে যদি আবার ক্লজ আর আলোচনা করা লাগে, তাহলে তো আবার অনেক সময় চলে যাবে। হ্যাঁ,
তো অ্যান্টিসিডেন্ট কোনটা নাকি? তো লেখো আগে অ্যান্টিসিডেন্ট কোনটা সেটা লেখো। লেখো দ্যাট বা ডব্লিউএইচ ওয়ার্ড। দ্যাট বা ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে যদি পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের সম্পর্ক থাকে তখন ওই নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলে। আবার বলছি, দ্যাট বা ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে, দ্যাট অথবা ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে ঠিক আছে। ওকে, তাহলে বলছি দ্যাট বা ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে যদি পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের কোনো সম্পর্ক থাকে তখন ওই নাউন বা প্রোনাউনকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে। এবার অ্যান্টিসিডেন্ট কি করে, অ্যান্টিসিডেন্ট কি করে বা রিলেটিভ প্রোনাউন দ্যাট অথবা ডব্লিউএইচ ওয়ার্ড কি করে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে কিছু একটা বলে, ভালো বলে, খারাপ বলে, অথবা অতিরিক্ত কিছু একটা তথ্য দেয়। ঠিক আছে। যেমন দেখো আই, দেখো আই থ্যাঙ্কড দ্য ওম্যান হু হেল্প মি। দেখো হু হেল্প মি এই কথাটা ওমেন সম্পর্কে কিছু একটা বলছে কিনা। হ্যাঁ, তাহলে আই থ্যাঙ্ক দ্য ওমেন, আমি মহিলাকে ধন্যবাদ দিলাম, হু হেল্প মি যে আমাকে সাহায্য করেছিল। এখানে হু হেল্প মি, দ্য ওমেন হেল্প মি, তাহলে হু এর সাথে ওমেনের একটা সম্পর্ক আছে। তাহলে আমি ওই মহিলাকে ধন্যবাদ দিয়েছি যিনি আমাকে সাহায্য করেছেন। তার মানে আমি সব মহিলাকে ধন্যবাদ দিই নাই, যেই মহিলা আমাকে সাহায্য করেছে তাকে আমি ধন্যবাদ দিয়েছি। তাহলে হু হেল্প মি এই কথাটা এই উমেন সম্পর্কে কিছু একটা বলছে। তাহলে এই উমেন হচ্ছে অ্যান্টিসিডেন্ট, উমেন হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আর এটা হচ্ছে কি, এই এই সবটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজে কখন কমা বসে। প্রশ্ন হচ্ছে অ্যান্টিসিডেন্টের পরে কখন কমা বসে, কখন কমা বসে না। তো লক্ষ্য করো অ্যান্টিসিডেন্ট সম্পর্কে আমরা কখন কমা দেব। দেখো হু হেল্প মি, আমি ওই মহিলাকে ধন্যবাদ দিয়েছি যিনি আমাকে সাহায্য করছেন। দেখো তো হু হেল্প মি এই কথাটা আমি যদি না বলতাম, আমি কি যে কোনো মহিলাকে ধন্যবাদ দিয়েছি নাকি সেই মহিলাকে ধন্যবাদ দিয়েছি যিনি আমাকে সাহায্য করছেন। তাহলে যিনি আমাকে সাহায্য করেছেন আমি কেবল সেই মহিলাকে ধন্যবাদ দিয়েছি। তার মানে কি হু হেল্প মি এই কথাটা এসেনশিয়াল, মানে এই কথাটা আমি কি ওমেন সম্পর্কে প্রথমবার একটা তথ্য দিয়েছি। মানে এই কথাটা হচ্ছে কি আমি মহিলা সম্পর্কে একটা তথ্য দিয়েছি, কোন মহিলাকে আমি ধন্যবাদ দিয়েছি, যে আমাকে সাহায্য করেছে, তাই না? তাহলে হু হেল্প মি এই কথাটা এসেনশিয়াল, তাহলে এই কথাটা ওই মহিলাকে আইডেন্টিফাই করতে সাহায্য করছে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ যখন অ্যান্টিসিডেন্টকে আইডেন্টিফাই করে অথবা ডেসক্রাইব করে, ভালো মন্দ বলে, তখন ওই অ্যাডজেক্টিভ ক্লজটাকে বলা হয় রেস্ট্রিকটিভ, রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ যদি রেস্ট্রিকটিভ হয় তাহলে অ্যান্টিসিডেন্টের পরে কমা বসে না, অ্যান্টিসিডেন্টের পরে কমা বসে না। ঠিক আছে। আর একটা দেখো আই, আই নো দ্য প্লেস, বলো হোয়ার হি লিভস, বলো হোয়ার হি লিভস। এখন দেখো তো হোয়ার হি লিভস এর সাথে প্লেস এর কোনো সম্পর্ক আছে কিনা। আই নো দ্য প্লেস, আমি জায়গাটা চিনি, কোন জায়গাটা চিনি, হোয়ার হি লিভস যেখানে সে বাস করে। সো হোয়ার হি লিভস কথাটা দেখো এই প্লেস সম্পর্কে কিছু একটা বলছে। আমি জায়গাটা চিনি, আমি কোন জায়গাটা চিনি, যেই জায়গায় সে বাস করে, সে যেখানে বাস করে সেই জায়গাটা আমি চিনি।
আমি সব জায়গার কথা বলছি না, আমি বলছি আমি ওই জায়গাটা চিনি যেখানে সে বাস করে। সো হোয়ার হি লিভস, এই কথাটা প্লেস সম্পর্কে কি করছে, এই হোয়ার হি লিভস কথাটা প্লেসটাকে আইডেন্টিফাই করছে, অতএব এই প্লেসটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। প্লেসটা কি অ্যান্টিসিডেন্ট। আর অ্যান্টিসিডেন্টের পরে সবসময় অ্যাডজেক্টিভ ক্লজ বসে, সবসময়। বলে অ্যান্টিসিডেন্টের পরে কোন ক্লজ বসে, অ্যাডজেক্টিভ ক্লজ বসে। এখন আমি কমা দেই না কেন, প্রশ্ন করতে স্যার এখানে কমা দেই না কেন, বলে আই নো দ্য প্লেস, আমি জায়গাটা চিনি, কোন জায়গাটা, যেখানে সে বাস করে, হোয়ার হি লিভস। তাহলে দেখো হোয়ার হি লিভস কথাটা প্লেসকে আইডেন্টিফাই করতে সাহায্য করছে। তার মানে কি, এই হোয়ার হি লিভস কথাটা প্লেসের জন্য মানে এসেনশিয়াল। মানে হোয়ার হি লিভস কথাটা না থাকলে এই প্লে, আমি আই নো দ্য প্লেস বললে বাক্যটা অসম্পূর্ণ দেখা যায়, মানে আরো কিছু জানতে ইচ্ছা করে। আর হোয়ার হি লিভস কথাটা হচ্ছে এই প্লেস সম্পর্কে মানে চিনিয়ে দিচ্ছে, স্পেসিফিক করে দিচ্ছে কোন প্লেসটাকে আমি চিনি, যেই প্লেসটাতে সে বাস করে। তাহলে হোয়ার হি লিভস এটা এসেনশিয়াল। আর অ্যাডজেক্টিভ ক্লজটা যখন অ্যান্টিসিডেন্ট সম্পর্কে একটা এসেনশিয়াল তথ্য দেয়, মানে আইডেন্টিফাই করে অথবা ভালো মন্দ বলে, তখন ওই অ্যাডজেক্টিভ ক্লজটাকে বলা হয় রেস্ট্রিকটিভ ক্লজ, রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ যদি হয় রেস্ট্রিকটিভ, তখন অ্যান্টিসিডেন্টের পরে কমা বসে না, তখন অ্যান্টিসিডেন্টের পরে কমা বসে না। আর অ্যাডজেক্টিভ ক্লজটা যখন অ্যান্টিসিডেন্ট সম্পর্কে মানে অতিরিক্ত কোনো তথ্য দিবে, অ্যাডজেক্টিভ ক্লজ যখন অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করে, তখন ওই অ্যাডজেক্টিভ ক্লজকে বলা হয় নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ যদি নন রেস্ট্রিকটিভ হয়, সেক্ষেত্রে অ্যান্টিসিডেন্টের পরে অবশ্যই একটি কমা বসবে, ঠিক আছে। আর নন অতিরিক্ত তথ্য বলতে আমরা কি বুঝছি, অতিরিক্ত তথ্য হচ্ছে সেটাই যখন আমরা কারোর সম্পর্কে অলরেডি একটা তথ্য দেই, অলরেডি একটা তথ্য দেওয়া থাকে, এবং তার সম্পর্কে আমি যখন অতিরিক্ত আরেকটা তথ্য দেব, তখন সেটা হবে অতিরিক্ত তথ্য, ঠিক আছে। যেমন আহ যেমন দেখো, আহ যেমন একজনকে আমি বলো, এক্সাম্পলটা আগে দিয়েছি কি, আগে একটা এক্সাম্পল দিলাম তো, আমরা কোন এক্সাম্পলটা দিয়েছি, বলো, যেমন দেখো, হি হ্যাজ এ নাইস হাউস ইন ঢাকা, where he lives permanently। দেখো where he lives, বলো ঢাকায় তার একটা সুন্দর বাড়ি আছে, ঢাকায় তার একটা সুন্দর বাড়ি আছে, এই ঢাকা সম্পর্কে হি হ্যাজ এ নাইস হাউস, সুন্দর বাড়ি আছে, এই কথাটা বলা হয়েছে। এবং এই ঢাকা সম্পর্কে সে আরেকটা তথ্য দিয়েছে, এই হোয়ার হি লিভস পার্মানেন্টলি, যেখানে সে স্থায়ীভাবে বসবাস করে। ঢাকায় তার একটা সুন্দর বাড়ি আছে, ঢাকা সম্পর্কে একটা তথ্য দিয়েছে কি, সেখানে তার একটা সুন্দর বাড়ি আছে। এবার ঢাকা সম্পর্কে আরেকটা তথ্য দিয়েছে কি, যে এই ঢাকা শহরে সে পার্মানেন্টলি বাস করে। তাহলে হি হ্যাজ এ নাইস হাউস ইন ঢাকা, এটা ঢাকা সম্পর্কে একটা তথ্য, ঢাকাতে তার একটা সুন্দর বাড়ি আছে। এন্ড হোয়ার হি লিভস পার্মানেন্টলি, যেখানে সে স্থায়ীভাবে বাস করে। তাহলে যেখানে সে স্থায়ীভাবে বাস করে, এই কথাটা ঢাকা সম্পর্কে এখানে একটা অতিরিক্ত তথ্য রয়েছে। অতএব এটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ। আর অ্যাডজেক্টিভ ক্লজটা যখন নন রেস্ট্রিকটিভ হবে, তখন এই অ্যান্টিসিডেন্টের পরে কি বসবে, একটা কমা দিতে হবে। ওকে, আমরা অনেক কথা বললাম, আশা করছি বুঝতে পারছো, হ্যাঁ? ঠিক আছে। রেস্ট্রিকটিভ ক্লজ হচ্ছে যেটা মৌলিক দিতেই হবে, আর নন রেস্ট্রিকটিভ হচ্ছে অতিরিক্ত, মানে যেটা না দিলেও চলবে, কিন্তু এটা দ্বিতীয়বার দেওয়া হয়েছে, মানে এটা এমন, এটা মেনশন রয়েছে এমন দ্বিতীয়বার মেনশন করেছে, মানে অলরেডি অ্যান্টিসিডেন্ট সম্পর্কে একটা কিছু বলা হয়েছে, অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অলরেডি কোনো কিছু একটা তথ্য দেওয়া হয়েছে, এবং অ্যান্টিসিডেন্ট সম্পর্কে যখন আরো একটা তথ্য দেওয়া হবে অ্যাডজেক্টিভ ক্লজে, তখন ওই অ্যাডজেক্টিভ ক্লজটা হবে নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করছি বুঝতে পারছো। ওকে, অ্যাডজেক্টিভ ক্লজের আরো দুইটা শর্ত আছে, এবার লেখো।
অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে অ্যান্টিসিডেন্টের পরে কমা বসে আরো দুইটা শর্ত আছে। এবার লেখো দ্বিতীয়ত লেখো লেখো একটি মেইন ক্লজ, লেখো একটি মেইন ক্লজ যখন হুইচের অ্যান্টিসিডেন্ট হয়, একটি মেইন ক্লজ যখন হুইচের অ্যান্টিসিডেন্ট হয় তখন ওই হুইচের আগে অবশ্যই একটি কমা বসবে। একটি মেইন ক্লজ যখন হুইচের অ্যান্টিসিডেন্ট হয়, দেখছো, একটি মেইন ক্লজ যখন হুইচের অ্যান্টিসিডেন্ট হয়, ঠিক আছে, তখন ওই হুইচের আগে অবশ্যই একটি কমা বসবে। যেমন দেখো, she married a man twice her age. Which is the দেখো এই যে কমাটা দিলাম, দেখো দেখো she married a man twice her age, সে তার থেকে দ্বিগুণ বয়সী একজন পুরুষকে বিয়ে করেছে, যেটা তার গ্রামে কি সবার মুখে মুখে, মানে যেটা এখন তার গ্রামের সবার মুখে মুখে। তাহলে হুইচ ইজ দ্য টক অফ দ্য ভিলেজ নাও, মানে যেটা গ্রামের সবার মুখে মুখে। বলে সবার মুখে মুখে কোন কথাটা, যে সে তার থেকে দ্বিগুণ বয়সী একজন পুরুষকে বিয়ে করেছে। তাহলে এই যে এই হুইচ দ্বারা কাকে বুঝেছে, এইজকে বুঝেছে নাকি এই পুরোটাকে বুঝেছে? শি ম্যারিড আ ম্যান টুয়াইস হার এজ, এই সবটাকে হুইচ দ্বারা বুঝেছে নাকি? তাহলে একটা মেইন ক্লজ যখন হুইচের অ্যান্টিসিডেন্ট হয় তখন ওই হুইচের পরে হুইচের আগে একটা কমা বসে। আর হুইচ ইজ দ্য টক অফ দ্য ভিলেজ, এটা তখন নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা এরকম পেপার পড়লে এই ধরনের এক্সাম্পল প্রচুর দেখতে পাই। একটা মেইন ক্লজের পরে কমা দিয়ে আমরা হুইচ দ্বারা যখন কিছু একটা এক্সট্রা কিছু বলি তখন ওই হুইচ ক্লজটাকে বলা হয় নন রেস্ট্রিকটিভ ক্লজ। আর এক্ষেত্রে হুইচের আগে অবশ্যই একটা কমা দিতে হবে। আরো একটা এক্সাম্পল লেখো, যেমন she failed she failed in the exam বলো which was beyond our expectation, সে পরীক্ষায় ফেল করেছে যেটা আমাদের প্রত্যাশার বাইরে, মানে হুইচ ওয়াজ বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন, যেটা আমাদের প্রত্যাশা ছিল না যে সে পরীক্ষায় ফেল করবে। এই যে এখন আমরা বললাম হুইচ ওয়াজ বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন, এই কথাটা কার সম্পর্কে বলছি? এক্সাম সম্পর্কে বলছি নাকি এই পুরো বিষয়টা সম্পর্কে বলছি? সে পরীক্ষায় ফেল করেছে, সে পরীক্ষায় ফেল করেছিল, এটা আমাদের চিন্তার মানে প্রত্যাশার বাইরে ছিল। তাহলে আমাদের প্রত্যাশার বাইরে ছিল কোনটা? সে পরীক্ষায় ফেল করেছে এইটা। অতএব এই শি ফেইলড ইন দ্য এক্সাম সম্পর্কে এই হুইস কথাটা কি এই পুরোটা সম্পর্কে কিছু একটা বলছে, ঠিক আছে? এই ক্ষেত্রে এই এই হুইচ হচ্ছে এই শি ফেইলড ইন দ্য এক্সাম, এই পুরো বাক্যটা হয়ে গেছে হুইচ এর অ্যান্টিসিডেন্ট। তাহলে একটি মেইন ক্লজ যখন হুইচ এর অ্যান্টিসিডেন্ট হয়, একটি মেইন ক্লজ যখন হুইচ এর অ্যান্টিসিডেন্ট হয়, অর্থাৎ হুইচ দ্বারা যখন একটা মেইন ক্লজকে নির্দেশ করা হয় তখন হুইচ এর আগে অবশ্যই একটি কমা দিতে হবে। অর্থাৎ মেইন ক্লজটা লেখবা, লেখার পরে কমা দিয়ে তারপর হুইচ ক্লজটাকে অ্যাড করতে হবে। আর তখন ওই হুইচ ক্লজটা হবে নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা পেপার পড়লে এই ধরনের অ্যাডজেক্টিভ ক্লজ প্রচুর পাওয়া যাবে এবং তুমি এই ধরনের কথাগুলা প্রচুর প্র্যাকটিস করবে। এরকম যখন কোনো একটা মেইন ক্লজ সম্পর্কে একটা বাক্য লেখার পরে, একটা বাক্যে একটা তথ্য লেখার পরে তুমি যখন হুইচ দ্বারা ওই বাক্য সম্পর্কে কিছু একটা আরো অতিরিক্ত বলবা তখন এটা হবে নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। তো নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ আমরা প্রচুর ব্যবহার করি কারো সম্পর্কে আমরা অতিরিক্ত কিছু বলতে গেলেই
আমরা নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজের দরকার হয়। আশা করছি এই জিনিসগুলো প্র্যাকটিসে রাখতে হবে। ওকে, আর এই নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভটা মানে একটু প্র্যাকটিসের মধ্যে রাখলে তোমার লেখার মান বেড়ে যাবে। পেপার পড়লে এই ধরনের লেখা প্রচুর দেখতে পাবে। এবার লেখো তৃতীয়ত লেখো অ্যান্টিসিডেন্ট। লেখো তৃতীয়ত লেখো অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট এবং অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন whom, which, whose। দেখো রিলেটিভ প্রোনাউন হুইচ, হুম, হুইচ, হোজ এবং অ্যান্টিসিডেন্টের মাঝে যদি কোনো কোয়ান্টিফায়ার থাকে, কোয়ান্টিফায়ার থাকে, তাহলে কি করতে হবে? তো লেখো কথাটা একটু লেখো, তারপরে আমরা স্ট্রাকচার দিই। অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন হুম, হুইচ এবং হোজের মাঝে, অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন হুম, হুইচ এবং হোজের মাঝে যদি কোনো কোয়ান্টিফায়ার থাকে তাহলে ওই কোয়ান্টিফায়ারের আগে অবশ্যই একটি কমা বসবে। আবার বলছি, অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন হুম, হুইচ অথবা হোজের মাঝে যদি কোনো কোয়ান্টিফায়ার থাকে তাহলে ওই কোয়ান্টিফায়ারের আগে অবশ্যই একটি কমা বসবে। স্ট্রাকচার: অ্যান্টিসিডেন্ট প্লাস কমা প্লাস কোয়ান্টিফায়ার প্লাস রিলেটিভ প্রোনাউন হুম, হুইচ, হোজ। এখন প্রশ্ন হচ্ছে কোয়ান্টিফায়ার কি? কোন ওয়ার্ডগুলোকে আমরা কোয়ান্টিফায়ার বলবো? হ্যাঁ, অল অফ, both of, most of, some of, many of, much of, one of, each of, rest of। ঠিক আছে, এদেরকে বলা হয় কোয়ান্টিফায়ার। ঠিক আছে, সো কোয়ান্টিফায়ার তালিকা হচ্ছে অল অফ, মোস্ট অফ, মাচ অফ, রেস্ট অফ, বোথ অফ, সাম অফ, ওয়ান অফ, মেনি অফ, ইচ অফ, হ্যাঁ, হাফ অফ, এনাফ অফ, এগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার। তাহলে আমরা কোয়ান্টিফায়ার কোনগুলো চিনে ফেলছি। হ্যাঁ, আমি কি বলছি, অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন হুম, হুইচ অথবা হোজের মাঝখানে যদি কোনো কোয়ান্টিফায়ার থাকে তাহলে অ্যান্টিসিডেন্টের পরে অবশ্যই একটা কি বসবে, কমা দিতে হবে। যেমন যেমন দেখো, his uncle has 3 sons, all of all of whom work in the same office। দেখো এই সান হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এই অল অফ হচ্ছে কোয়ান্টিফায়ার, রিলেটিভ প্রোনাউন হচ্ছে হোম। দেখো এই কোয়ান্টিফায়ার এবং এই যে মাঝখানে দেখছো
কমাটা দিতে হবে, এই কমাটা দিতে হবে। ঠিক আছে, এটাকে বলা হয় নন রেস্ট্রিক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ যদি নন রেস্ট্রিক্টিভ হয় তাহলে অ্যান্টিসিডেন্টের পরে আমরা কমা দিতে হবে। তাহলে নন রেস্ট্রিক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজের পরে আমরা কখন কমা দেব? এই তিনটা ক্ষেত্র মুখস্থ রাখতে হবে, হ্যাঁ? এই তিনটা পয়েন্ট তুমি অবশ্যই মুখস্থ রাখবে, হ্যাঁ? ঠিক আছে। যেমন দেখো, এই কোয়ান্টিফায়ারের মাধ্যমে দুইটা বাক্য, কোয়ান্টিফায়ার, এই সূত্রে আমরা দুইটা বাক্যকে ইজিলি জয়েন করতে পারি। যেমন দেখো, তোমাদের 37তম প্রিলিতে আসছিল, 37তম প্রিলি জয়েনিং সেন্টেন্স। যেমন এক নম্বর আছে, there are two solutions. There are two solutions. বি নম্বর ছিল one of them is the Nazi solution. এই দুইটা বাক্যকে লক্ষ্য করো, দুইটা বাক্যকে আমরা সহজেই একটা বাক্য করতে পারি। লক্ষ্য করো, দুইটা বাক্যের মধ্যে এরকম যদি দুইটা বাক্য দেওয়া থাকে এবং পরীক্ষায় জয়েনিং সেন্টেন্স আসে, তো তুমি লক্ষ্য করো কোয়ান্টিফায়ার, এই দুইটা বাক্যের মধ্যে কোয়ান্টিফায়ার আছে কোথায়? ওয়ান অফ। এই ওয়ান অফ হচ্ছে কোয়ান্টিফায়ার। এবার দেখো, তো দুইটা বাক্যের মধ্যে যেই বাক্যে কোয়ান্টিফায়ার আছে এই বাক্যটাকে আমরা কি করতে পারি? বলে এই বাক্যটা পর এই কোয়ান্টিফায়ারের পরে যে প্রোনাউনটা আছে এই প্রোনাউনটা কাকে নির্দেশ করছে দেখো তো? এই দেম কথাটা কাকে রেফার করছে? এই সলিউশনকে। দেম মানে সলিউশন। তাহলে কোয়ান্টিফায়ারের পরে প্রোনাউনটি যেই নাউনটাকে নির্দেশ করবে সেই নাউনটা হবে অ্যান্টিসিডেন্ট। আবার বলছি, কোয়ান্টিফায়ারের পরে যে কোয়ান্টিফায়ারের পরবর্তী নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন যে নাউনকে নির্দেশ করবে, যাকে নির্দেশ করবে সেই নাউন বা প্রোনাউনটা হবে অ্যান্টিসিডেন্ট। আর তো সেক্ষেত্রে আমরা কি করব? তো এই কোয়ান্টিফায়ারের পরে প্রোনাউনটাকে আমরা প্রোনাউন দ্বারা, কোয়ান্টিফায়ারের পরে যে প্রোনাউনটা থাকবে এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন হুম, হুইচ অথবা হোজ দ্বারা রিপ্লেস করে দেব। ঠিক আছে। তাহলে কোয়ান্টিফায়ারের পরবর্তী প্রোনাউনটি যদি ব্যক্তিবাচক কাউকে বোঝায় তাহলে আমরা তার পরিবর্তে নেব হুম। আর যদি বস্তুবাচক কাউকে বোঝায় তাহলে তার পরিবর্তে আমরা নেব হুইচ। তাহলে আমরা দেখো কোয়ান্টিফায়ারের পরে যে প্রোনাউনটা থাকবে এই কোয়ান্টিফায়ারের বাক্যটাকে আমরা পরে লিখবো। তাহলে আমরা কোয়ান্টিফায়ারের আগের বাক্যটাকে আগে লেখো। যেমন দেয়ার আর টু সলিউশনস, দেয়ার আর টু সলিউশনস, আমরা লিখলাম দেয়ার আর টু সলিউশনস। এবার এই টু সলিউশনস এর পরে আমি যদি একটা কোয়ান্টিফায়ার ইউজ করি, এই যে ওয়ান অফ, এই সলিউশনস এর পরে আমি কোয়ান্টিফায়ার নিলাম ওয়ান অফ, অতএব কমা দিব, ওয়ান অফ নিলাম। এবার ওয়ান অফ এর পরে একটা রিলেটিভ প্রোনাউন আসবে, এখানে হুম নাকি হুইচ। এখন ড্যামের পরিবর্তে হুইচ দেবো, কারণটা কি? এই ড্যাম দ্বারা সলিউশনকে বুঝাইছে, অতএব সলিউশনটা এটা বস্তুবাচক শব্দ, এই কারণে রিলেটিভ প্রোনাউন হুইচ দেবো। তাহলে দেয়ার আর টু সলিউশনস, ওয়ান অফ হুইচ, ওয়ান অফ হুইচ ইজ দ্য নাজি সলিউশন। দেয়ার আর টু সলিউশনস, ওয়ান অফ হুইচ ইজ দ্য নাজি সলিউশন। তো এই দেখো ওয়ান অফ হুইচ, এই যে হুইচটা কেন নিলাম? এই যে সলিউশনটা বস্তুবাচক, হ্যাঁ? তাহলে কোয়ান্টিফায়ারের পরে আমরা রিলেটিভ প্রোনাউন হুম নেব নাকি হুইচ নাকি হোজ নেব, তো সেটা নির্ভর করে কোয়ান্টিফায়ারের পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তিবাচক হয়, ব্যক্তিবাচক হয়, তাহলে আমরা কোয়ান্টিফায়ারের পরে রিলেটিভ প্রোনাউন নেব হুম, রিলেটিভ প্রোনাউন কি নেব? হুম নেব। আর কোয়ান্টিফায়ারের আগে যদি অ্যান্টিসিডেন্টটা বস্তুবাচক হয় তাহলে আমরা কোয়ান্টিফায়ারের পরে রিলেটিভ প্রোনাউন নেব হুইচ। আর কোয়ান্টিফায়ারের পরে যদি পসেসিভ প্রোনাউন থাকে, পসিভ অ্যাডজেক্টিভ থাকে, মাই, আওয়ার, ইউর, পসিভ ওয়ার্ড থাকে, তখন আমরা নেব হোজ। যেমন মাই ব্রাদার, ওয়ান অফ মাই ব্রাদার, তাহলে ওয়ান অফ হোজ ব্রাদার। ঠিক আছে। তো লক্ষ্য করো, এইভাবে এটা 37তম বিসিএস আসছিল। তো এইভাবে আমরা ইজিলি কিন্তু কোয়ান্টিফায়ারের মাধ্যমে দুইটা বাক্যকে
আমরা একটা বাক্য করতে পারি। আবার দেখো, যেমন দেখো, there are many millions of men and women, এটা একটা বাক্য, ঠিক আছে। দেখো, মোস্ট অফ দেম আর ইন্টেলিজেন্ট অ্যান্ড সেনসিয়েন্ট। দেখো তাহলে এই মোস্ট অফ, এটা হচ্ছে মোস্ট অফ কি কোয়ান্টিফায়ার। তো তারপরে প্রোনাউন কি দেম, এই দেম কাকে নির্দেশ করছে? এই দেম নির্দেশ করছে ম্যান এন্ড ওমেনকে, ম্যান এন্ড ওমেনকে। অতএব এই কোয়ান্টিফায়ারের আগে যে বাক্যটা, আমরা যদি দুইটা বাক্যের মধ্যে যে বাক্যে কোয়ান্টিফায়ার থাকবে এই বাক্যটাকে আমরা পরে লিখবো, ঠিক আছে। এই বাক্যটাকে আমরা রিলেটিভ প্রোনাউন দ্বারা যোগ করব, আর প্রথমে যে বাক্যটা দেওয়া থাকবে সেই বাক্যটাকে আগে লিখে ফেলো। তাহলে আগে লেখা আছে কি, আগের বাক্য হচ্ছে এটা, তাহলে কোয়ান্টিফায়ারের বাক্য হচ্ছে এটা। তাহলে প্রথমে কোয়ান্টিফায়ার ছাড়াও যে বাক্যটা আছে এই বাক্যটা আগে লেখো। লেখো দেয়ার আর মেনি মিলিয়ন্স অফ ম্যান অ্যান্ড উইমেন, কমা, এই যে মোস্ট অফ ম্যান এন্ড উইমেন হচ্ছে অ্যান্টিসিডেন্ট, কমা দিলাম, তারপর কোয়ান্টিফায়ার লিখলাম মোস্ট অফ। এবার এই দেম দ্বারা কাকে বুঝেছে? ম্যান এন্ড উমেন কে। তাহলে কি নিব আমরা? হোম নেব, মোস্ট অফ হোম, মোস্ট অফ হোম আর ইন্টেলিজেন্ট অ্যান্ড সেনসিয়েন্ট। There are many millions of men and women, most of whom are intelligent and sentient. ওকে, এই যে আমরা দুইটা বাক্যকে যোগ করে ফেললাম। তাহলে কোয়ান্টিফায়ারের, আমরা যদি কোয়ান্টিফায়ারের ব্যাপারটা, সেনসিয়েন্ট মানে হচ্ছে সচেতন, সেনসিয়েন্ট মানে কি সচেতন, সেনসিয়েন্ট, সেনসিয়েন্ট মানে সেন্সিবল, সেনসিয়েন্ট মানে হচ্ছে সেন্সিবল, সচেতন। I have three I have three best friends. One of their name one of their name is, মনে করো মিজান। তাহলে এটা হচ্ছে কোয়ান্টিফায়ার। তাহলে আমরা কোয়ান্টিফায়ারের বাক্যটা আমরা পরে লিখবো। তাহলে প্রথম বাক্যটা লিখে ফেলি। দেখো, আই হ্যাভ থ্রি বেস্ট ফ্রেন্ডস, ওয়ান অফ, এই যে বেস্ট ফ্রেন্ডস কমা ওয়ান অফ, এই ওয়ান অফ এর পরে এই যে পসিভ, হোজ কখন নিব? এই যে হোজের জায়গায় পসিভের জায়গায় পসিভ। সো দেয়ার যেহেতু পসিভ, তাহলে হোজ হচ্ছে পসিভ। তাহলে কি হচ্ছে? ওয়ান অফ হোজ নেম, ওয়ান অফ হোজ নেম ইজ মিজান। বলে হিজ নেম মানে হোজ নেম,
তাহলে আমরা হোজ নেব কখন? যদি কোয়ান্টিফায়ারের পরে কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে, মাই, আওয়ার, ইউর। কোয়ান্টিফায়ারের পরে যদি কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ, যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এই ধরনের কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমরা ওই পজিটিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে হোজ নেব। আর কোয়ান্টিফায়ারের পরে যদি অন্য কোনো প্রোনাউনের অবজেক্ট ফর্ম থাকে, তাহলে আমরা হুম নিতে পারি, হুইচও নিতে পারি। তাহলে হুম নেব যদি এটা ব্যক্তিকে নির্দেশ করে, হুইচ নেব যদি এটা বস্তুকে নির্দেশ করে, এটি। তাহলে আমরা দুইটা বাক্যকে ইজিলি কোয়ান্টিফায়ারের দ্বারা, তাহলে দুইটা বাক্যের মধ্যে যেই বাক্যে কোয়ান্টিফায়ার থাকবে এই বাক্যটাকে আমরা পরে লিখবো, আর আগের বাক্যটাকে অ্যান্টিসিডেন্ট যে বাক্য থাকবে সেই বাক্যটাকে আগে লিখবো। যেই ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকবে সেই ক্লজটাকে আগে লিখবো, আর কোয়ান্টিফায়ার যে ক্লজে থাকবে সেই ক্লজটাকে অ্যান্টিসিডেন্টের পরে লিখবো। আর সেক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট এবং কোয়ান্টিফায়ারের মাঝখানে একটা কমা দিতে হবে। এইভাবে আমরা অনেক বাক্য লিখতে পারি। হ্যাঁ, এইভাবে আমরা অনেক বাক্যের ইংরেজি করতে পারি। আশা করছি তোমরা অ্যাডজেক্টিভ ক্লজে কমার ব্যবহারটা শিখতে পেরেছো। অ্যাডজেক্টিভ ক্লজে কমার ব্যবহার মোটামুটি কি আইডিয়া পাওয়া গেল? অ্যাডজেক্টিভ ক্লজে কমার ব্যবহার মোটামুটি আইডিয়া পাওয়া গেছে কিনা সেটা বলো। ওকে, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো দরকার আছে নাকি নাই? তাহলে একসাথে জয়েনিং সেন্টেন্স হয়ে গেল। হ্যাঁ, একসাথে জয়েনিং সেন্টেন্স হয়ে গেল নাকি? ও, এবার হচ্ছে অ্যাপোস্ট্রফির ব্যবহার। অ্যাপোস্ট্রফি, আমরা অ্যাপোস্ট্রফি কখন নেব? ইউজ অফ অ্যাপোস্ট্রফি। ঠিক আছে। আরে, জয়েনিং সেন্টেন্সে আরো অনেক কিছু আছে। জয়েনিং সেন্টেন্স তো একটা ক্লু দিলাম জয়েনিং সেন্টেন্সের একটা ক্লু দিলাম মাত্র। হ্যাঁ, একটা কৌশল শেখাইলাম, আরো অনেক কৌশল আছে, অপেক্ষা করো। জয়েনিং সেন্টেন্সে আরো অনেক কৌশল আছে, একটা ক্লু দিছি মাত্র। এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে নাকি? আচ্ছা, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি ব্যবহার লেখো। ঠিক আছে, এই সমস্যা হয়েছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্রামার শেখানো। মানে এখানে তোমার অন্য অন্য জিনিস শেখানো খুব কঠিন কাজ না, গ্রামার শেখানো খুব কঠিন কাজ। এখানে অনেক অনেক চিন্তা করতে হয়। আর আমি ফালতু কোনো তথ্য দেই না। যেই তথ্য সবাই পারে এগুলো আমিও পারি, বাট আমি যেগুলো পারি সেগুলা, এগুলো হচ্ছে পড, পিওডি, পড। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা তো কমপ্লেক্স তো হয়ে গেল। কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে তো কথা বলছে এতক্ষণ। অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ কোথায় থাকে? কমপ্লেক্স সেন্টেন্সে থাকে না? কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্সে তো অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ থাকে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ মিলে তো কমপ্লেক্স সেন্টেন্স হয়, তাই না? হোজ হচ্ছে কোয়ান্টিফায়ারের পরে আমরা হুম নেব যদি অ্যান্টিসিডেন্টটা ব্যক্তিবাচক হয়। আর কোয়ান্টিফায়ারের পরে আমরা হোজ নেব যদি প্রোনাউনটা পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। মানে ওয়ান অফ হিজ ব্রাদার, হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, তখন হিজের পরিবর্তে হোজ হবে। ঠিক আছে মহিমানুল, বুঝতে পারছো? ঠিক আছে, এবার লেখো অ্যাপোস্ট্রফির ব্যবহার লেখো। অ্যাপোস্ট্রফি কখন ইউজ করবো? লেখো অ্যাপোস্ট্রফিটা হচ্ছে বাংলা বাক্যে আমরা এর এর জন্য, এর বাংলা বাক্যে বয়শূন্য র অথবা এর, বয়শূন্য র বা এর অর্থে, ঠিক আছে, দুটি নাউনের মাঝে, লেখো বয়শূন্য র বা এর অর্থে দুটি নাউনের মাঝে অ্যাপোস্ট্রফি
অথবা অ্যাপোস্ট্রফি এস বসে, বয়শূন্যর অথবা এর অর্থে দুটি নাউনের মাঝে, বলো, দুটি নাউনের মধ্যে, বয়শূন্যর অথবা এর অর্থে দুটি নাউনের মধ্যে, আবার এভাবে লেখো, দুটি নাউনের মধ্যে, দুটি নাউনের মধ্যে যেই নাউনের শেষে, দুটি নাউনের মধ্যে যেই নাউনের শেষে বয়শূন্যর অথবা এর থাকে, সেই নাউনের পরে অ্যাপোস্ট্রফি অথবা অ্যাজ, অ্যাপোস্ট্রফি এস বসিয়ে পসেসিভ করতে হয়। আবার বলছি, দুটি নাউনের মধ্যে যেই নাউনের শেষে বয়শূন্যর অথবা এর এর যুক্ত থাকে, সেই নাউনের পরে অ্যাপোস্ট্রফি অথবা অ্যাপোস্ট্রফি এস বসিয়ে পসেসিভ করতে হয়। অ্যাপোস্ট্রফি অথবা অ্যাপোস্ট্রফি এস বসিয়ে পসেসিভ করতে হয়। যেমন করিমের ভাই, এই ভাই হচ্ছে নাউন, করিমের এটাও একটা নাউন, ঠিক আছে? তাহলে এই করিমের সাথে এর আছে, অতএব কি হবে? করিমস ব্রাদার, ঠিক আছে? আবার যদি বলো যে শিশুদের শিশুদের স্কুল, তাহলে কি হবে? চিলড্রেন্স স্কুল। শিশুদের খেলনা, তাহলে কি হবে? বেবিস টয়েস। এই যে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করলাম, এগুলো খুব দরকার, এগুলো আমরা কখন ইউজ করব? তো লেখো, দুটি নাউনের মধ্যে যেই নাউনের শেষে বয়শূন্যর অথবা এর যুক্ত থাকে, কেবল সেই নাউনের পরে অ্যাপোস্ট্রফি, সেই নাউনের পরে অ্যাপোস্ট্রফি অথবা অ্যাপোস্ট্রফি এবং এস বসিয়ে পসিভ করতে হয়। এবার কয়েকটা নিয়ম বলবো, লেখো। যেমন, যেমন লেখো প্লুরাল নাউনের পরে, লেখো প্লুরাল নাউনের পরে যদি এস অথবা ইয়ের যুক্ত থাকে, লেখো প্লুরাল নাউনের পরে যদি এস বা ইয়ের যুক্ত করা থাকে, তাহলে তারপরে শুধু অ্যাপোস্ট্রফি বসিয়ে পসিভ করতে হবে। আবার বলছি, প্লুরাল, প্লুরাল কমন নাউনের পরে, হ্যাঁ, প্লুরাল নাউনের পরে লেখো, প্লুরাল কমন নাউনের শেষে, প্লুরাল কমন নাউনের শেষে এস বা ইয়ের যুক্ত করা থাকলে তারপরে শুধু অ্যাপোস্ট্রফি বসিয়ে পসিভ করতে হবে। যেমন মনে করো এই গার্লস, তো গার্লের প্লুরাল কি? গার্লস, তো তারপরে অ্যাপোস্ট্রফি লেখো স্কুল, গার্লস স্কুল। যেমন বালকদের স্কুল, বয়েজ, এই যে বয়েজ স্কুল, তাহলে বয়ের প্লুরাল কি? বয়েজ, তারপরে অ্যাপোস্ট্রফি, হ্যাঁ। যেমন অফিসারদের মেস, অফিসার, অফিসারের প্লুরালটা কি? অফিসার্স, তাহলে অফিসারদের কি হবে? অ্যাপোস্ট্রফি দাও, অফিসার্স মেস। তুমি তো এখানে দেখো অফিসার্স মেস, এটা ভুল, কারণ একজন অফিসারের জন্য ম্যাচ হয় না, একজন অফিসারের জন্য ম্যাচ হয় না, ম্যাচ হচ্ছে অফিসারদের ম্যাচ। একজন বালকের জন্য স্কুল হয় না, বলো বালকদের স্কুল। একজন বালিকার জন্য স্কুল হয় না, বালিকাদের স্কুল, গার্লস স্কুল। ওকে। যেমন শিশুদের খেলনা, তাহলে বেবিস, তাহলে বেবি, তাহলে বেবির প্লুরালটা কি? বেবিস, তাহলে বেবিস টয়েস, ঠিক আছে? মহিলাদের ক্লাব, বলো লেডি, লেডির প্লুরালটা কি? লেডিস, বলো লেডিস হোস্টেল, লেডিস হোস্টেল, ঠিক আছে?
এবার লেখো, লেখো প্লুরাল কমন নাউনের পরে যদি এস বা ইয়েস না থাকে, আবার লেখো প্লুরাল কমন নাউনের পরে, হ্যাঁ, প্লুরাল কমন নাউনের পরে যদি এস বা ইয়েস না থাকে, তাহলে তারপরে অ্যাপোস্ট্রফি এবং এস বসিয়ে পসিভ করতে হবে। প্লুরাল কমন নাউনের পরে এস বা ইয়েস না থাকলে, প্লুরাল কমন নাউনের পরে এস অথবা ইয়েস না থাকলে ওই কমন নাউনের পরে অ্যাপোস্ট্রফি এবং এস বসিয়ে পসিভ করতে হবে, অ্যাপোস্ট্রফি এবং এস। যেমন মনে করো চাইল্ড, দেখো চাইল্ডের প্লুরালটা কি? চিলড্রেন। বলো চিলড্রেন, তাহলে চিলড্রেন অ্যাপোস্ট্রফি এবং এস, এটা বলে অ্যাপোস্ট্রফি এবং এস, তাহলে চিলড্রেনস পার্ক। বলো শিশুদের পার্ক, তাহলে শিশুদের ইংরেজি কি? চিলড্রেন। তাহলে প্লুরাল কমন নাউনের পরে যদি এস বাই এস না থাকে, তাহলে ওই কমন নাউনের পরে অ্যাপোস্ট্রফি এবং এস বসিয়ে পসিভ করতে হবে। তাহলে চিলড্রেনস পার্ক, শিশুদের পার্ক। আবার দেখো মহিলাদের, বলো উইমেন। এই যে উমেনের প্লুরাল হচ্ছে উইমেন, তাহলে উইমেন্স, দেখো উইমেন্স কলেজ। বলো মহিলা কলেজ, উইমেন্স কলেজ। দেখো উইমেন্স কলেজ, ঠিক আছে। তাহলে উইমেন্স কলেজ। এবার দেখো মেন্স, তাহলে ম্যানের প্লুরাল হচ্ছে ম্যান, তাহলে মেন্স পার্লার, মেন্স পার্লার, ঠিক আছে। উইমেন্স কলেজ, উইমেন্স পার্লার, উইমেন্স কলেজ, উইমেন্স হোস্টেল, উইমেন্স ক্লাব, ঠিক আছে। দেখো গরুর হাট, বলো ক্যাটেল, বলো ক্যাটেলস, বলো ক্যাটেলস মার্কেট, গরুর হাট, ক্যাটেলস মার্কেট, ক্যাটেলস মার্কেট, গরুর হাট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, দেখো দা পিপল, এই পিপল প্লুরাল, পিপলটা প্লুরাল, তাহলে কি হবে? অ্যাপোস্ট্রফি এস, পিপলস। দেখো রিপাবলিক অফ বাংলাদেশ, দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। উইমেন কলেজ হবে না, চিলড্রেন পার্ক হবে না। বলো চিলড্রেন্স পার্ক, আমরা বলি শিশুদের, শিশুদের, ঠিক আছে। অফিসারদের, মহিলাদের, এর এর যেই নাউনটা, দুইটা নাউনের মধ্যে সম্বন্ধ স্থাপনের জন্য আমরা যেই নাউনটার পরে অন্তঃস্থ বয়সন্যর অথবা এর থাকবে, সেই নাউনটার পরে অ্যাপোস্ট্রফি এস বসিয়ে পসিভ, পসিভ কেস করব। দুইটা নাউনের মধ্যে আমরা যখন এটা করবা, বলো উইমেন কলেজ হবে না, মহিলা কলেজ হয় না, আমরা বলি মহিলাদের কলেজ, ঠিক আছে। আমরা বলি মহিলাদের কলেজ। শিশুদের পার্ক, শিশু পার্ক, বলো শিশু পার্ক মানে হচ্ছে শিশুদের পার্ক। দেখো আমরা বলছি শিশু পার্ক, কিন্তু এটা দ্বারা কি বোঝাচ্ছি? এটার অন্তর্নিহিত অর্থ হচ্ছে শিশুদের পার্ক, ঠিক আছে। ওকে, আশা করছি বুঝতে পারছো, হ্যাঁ। কোন দুইটার ডিফারেন্স বুঝতেছি না, কোন দুইটার ডিফারেন্স বুঝতেছি না। আমি হচ্ছে দুইটা নাউনের মধ্যে, দেখো প্লুরাল আমরা দুইভাবে করতে পারি, দুইটা নাউনের প্লুরাল আমরা দুইভাবে করতে পারি, কমন নাউন সিঙ্গুলার থেকে প্লুরাল। কিছু কমন নাউন আছে যাদের পরে এস অথবা ইয়ে যোগ করে প্লুরাল করতে হয়, বয় বয়েজ, গার্ল গার্লস, নাকি। আর কিছু কমন নাউন আছে এগুলাকে এস বাই এস যোগ করে প্লুরাল করা যায় না, এটা অন্যভাবে করতে হয়, যেমন অক্স, অক্সেন, নাকি অক্স, অক্সেন, নাকি। তাহলে উমেন, উইমেন, নাকি। এটা তোমাকে বুঝতে হবে। তাহলে অ্যাপোস্ট্রফি যুক্ত থাকলে, আর এটা হচ্ছে শুধু অ্যাপোস্ট্রফি, এটাকে বলে শুধু অ্যাপোস্ট্রফি, আর এটাকে বলে অ্যাপোস্ট্রফি এবং এস। দেখো এটাকে বলে শুধু অ্যাপোস্ট্রফি, আর এটাকে বলে অ্যাপোস্ট্রফি এবং এস। তাহলে অ্যাপোস্ট্রফি কখন আর অ্যাপোস্ট্রফি এস কখন, ঠিক আছে। হ্যাঁ, আরে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে এস ছাড়া কিছু ব্যবহার তো অবশ্যই আছে, থাকবে না? করে হেডমাস্টার, বলে হেডমাস্টার, ঠিক আছে, প্রধান শিক্ষক, কম্পাউন্ড নাউন তো এটা হয়ে গেল। বলো ওয়াকিং স্টিক, কম্পাউন্ড নাউন হয়ে গেল, ঠিক আছে। বলো ক্যাসেট, ভিডিও, ভিডিও প্লেয়ার, ভিডিও রেকর্ড প্লেয়ার,
তাহলে এগুলো তো কম্পাউন্ড নাউন হয়ে গেল, এগুলো তো এস এর দরকার নাই। ঠিক আছে। হ্যাঁ, এরপর যদি কথা না বুঝতে থাকো তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কল করে কথা বুঝে নিবা। কারণ এইভাবে অনেক সময় সবাইকে 100% অনেক সময় বোঝানো যায় না। যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে ওয়ান টু ওয়ান কথা বলে, ওয়ান টু ওয়ান কথা বলে কথা বলে এটা ক্লিয়ার করে নিবা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আবার লেখো। লেখো কোনো প্রপার নাউনের পরে, দেখো প্রপার নাউনের পরে যদি এস বা ইয়ে যোগ করা থাকে, প্রপার নাউনের পরে যদি এস বা ইয়ে যোগ করা থাকে, প্রপার নাউনের পরে, হ্যাঁ, প্রপার নাউনের পরে যদি এস অথবা ইয়ে যোগ করা থাকে, তাহলে তারপরে ওই প্রপার নাউনের শেষে অ্যাপোস্ট্রফি অথবা অ্যাপোস্ট্রফি এস উভয় বসে প্রস্তুত করা যাবে। প্রপার নাউনের পরে, প্রপার নাউনের পরে যদি এস অথবা ইয়ে যোগ করা থাকে, তাহলে ওই প্রপার নাউনের শেষে, ওই প্রপার নাউনের শেষে অ্যাপোস্ট্রফি অথবা অ্যাপোস্ট্রফি এস যে কোনো একটি বসিয়ে প্রস্তুত করা যাবে। যেমন মনে করো কিডস, ওই জন কিডস, তাহলে কিডস এর কবিতা, তাহলে কি হবে? বলো কিডস পোয়েমস, কিডস এর কবিতা, কারেক্ট। ওর তুমি বলতে পারো, তুমি এইভাবে বলতে পারো, বলো কোনো প্রপার নাউনের পরে যদি এস অথবা ইয়ে যোগ করা থাকে, তাহলে ওই প্রপার নাউনের পরে প্রস্তুত করার সময় কি করবা? অ্যাপোস্ট্রফি বসিয়ে অথবা অ্যাপোস্ট্রফি এবং এস বসিয়ে দুইটার যে কোনো একটা বসিয়ে প্রস্তুত করা যাবে, দুটোই কারেক্ট। যেমন চার্লস, চার্লস ডিকেন্স গ্রেট এক্সপেকটেশনস, কারেক্ট। চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশন উপন্যাস, অথবা চার্লস ডিকেন্সেস গ্রেট এক্সপেকটেশনস, আমরা এইভাবে বলতে পারি। হ্যাঁ, এটাও কারেক্ট। ঠিক আছে। যেমন সোফোক্লেস ড্রামা, কারেক্ট। অথবা আমরা বলতে পারি সোফোক্লেসেস ড্রামা, এটাও কারেক্ট। এই দুইটার মধ্যে, এই ক্ষেত্রে দুইটার মধ্যে শুধু অ্যাপোস্ট্রফিটা বেশি কারেক্ট। হ্যাঁ, এই দুইটাই কারেক্ট, তার মধ্যে অ্যাপোস্ট্রফি প্রপার নাউনের ক্ষেত্রে শুধু অ্যাপোস্ট্রফিটা বেশি কারেক্ট। যদি দুইটাই থাকে তাহলে প্রথম শুধু অ্যাপোস্ট্রফিটা নিবা, যদি দুইটাই থাকে তাহলে শুধু অ্যাপোস্ট্রফি নিবা, আর যে কোনো একটা। আর যদি দুইটা না থাকে তো যে কোনো একটা নিলে হবে। যেমন অ্যাকিলিস হিল, ওকে, অ্যাকিলিস হিল আমরা অফ নেব, অন্তঃস্ত্র বা এর অর্থে অফ নেব যদি যেই নাউনটার পরে অন্তঃস্ত্র বা এর থাকে, বয়শূন্যর অথবা এর যুক্ত থাকে, সেই নাউনটা যদি বস্তুবাচক হয়, অপ্রাণীবাচক হয়, তাহলে আমরা অফ নেব। টেবিলের পায়াগুলো, টেবিলের পায়াগুলো, দ্য লেগস অফ দ্য টেবিল বলতে হবে, টেবিলস লেগস বললে হবে না, দ্য লেগস অফ দ্য টেবিলস যদি অপ্রাণীবাচক হয় তাহলে আমরা অফ নেব। আর যদি প্রাণীবাচক হয় তাহলে আমরা অ্যাপোস্ট্রফি এবং এস নেব। এইটাই মাথায় রাখা। ঠিক আছে। ঠিক আছে।
তোমরা কি বুঝছো নাকি বুঝো নাই? একটু বোঝা গেছে? ঠিক আছে, আমরা অ্যাপোস্ট্রোফির ব্যবহারটা দরকার আছে, অ্যাপোস্ট্রোফির এই দুইটা এটুকু ব্যবহার আমাদের জানতে হবে, হ্যাঁ। এবার লেখো ইউজ অফ, আরেকটা জিনিস এখানে খেয়াল করো, আরেকটা জিনিস হচ্ছে ইটস, ইটস, ইটস মানে ইহার, আর এইটস মানে ইট ইজ, ইট ওয়াজ, এইটস মানে খেয়াল করো ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ, আর এইটস মানে ইহার। তাহলে আমরা ইটস কখন নেব? ইটস এর পরে নাউন বসবে, হ্যাঁ। বলে ইটস বিউটি, আমরা বলবো ইটস বিউটি, ঠিক আছে। বলে ইটস নেচার, কিন্তু, কিন্তু আমরা বলবো ইটস ন্যাচারাল। তাহলে আমরা কোনটা নেব? ইটস ন্যাচারাল। ইটস ন্যাচারাল মানে কি? ইটস ন্যাচারাল। আমরা কোনটা নেব? এইটা নেব। ঠিক আছে। ইটস নাকি ইটস রেইনিং, আমরা ইটস নেব। কারণ কি? ইটস রেইনিং মানে ইট ইজ রেইনিং। আমরা ফাইভ, ফাইভস, ফাইভের প্লুরাল হচ্ছে ফাইভস, ফাইভের প্লুরাল হচ্ছে ফাইভস, এখানে অ্যাপোস্ট্রোফি থাকবে না। ফাইভের প্লুরাল হচ্ছে ফাইভস। টু এর প্লুরাল হচ্ছে টুস। ইউজ অফ, কোটেশন মার্কস, এই চিহ্নটাকে বলা হয় কোটেশন মার্কস, হ্যাঁ।
2 5s are 10. 2 5s are 10. 2 5s are 10. 2 2s are 4. কিছু বুঝতে পারছো ইমরান হোসেন? ইমরান হোসেন বুঝতে পারছো? আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? ওকে, হ্যাঁ হ্যাঁ এক্সাম নেবো, হ্যাঁ। তোমাদের এক্সাম ইংরেজি, ইংরেজি এক্সাম, হ্যাঁ। ওকে, তাহলে তোমাদের ইংরেজি এক্সামটা তোমরা চাইলে ব্রাঞ্চে এসে দিতে পারবা। আমরা ইংলিশের যে মডেল টেস্ট গুলো নেবো, এগুলো অদিতির ব্রাঞ্চে এসে ইংরেজি পরীক্ষাগুলো দিতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ইউজ অফ কোটেশন মার্কস এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। ইউজ অফ কোটেশন মার্ক এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ইউজ অফ কোটেশন মার্ক এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যেহেতু রচনা লিখবা, রচনাতে কোটেশন মার্ক দিতে হবে। তাহলে কোটেশন মার্ক দেওয়ার কয়েকটা কৌশল আছে। আমি কিছু ব্যতিক্রমধর্মী কোটেশন দেখাচ্ছি কিভাবে দিবা। আমি যেই কোটেশনের টেকনিকটা দেখাবো এইটা ফলো করার চেষ্টা করবা, তাইলে তুমি কোটেশন মার্কের কারণে বেশি নাম্বার পাবা। তাহলে যেহেতু তুমি রচনা লিখবা, রচনাতে 5-6টা কোটেশন তোমাকে দিতে হবে। এই কোটেশন গুলো দেওয়ার জন্য তোমার আমার এই কোটেশনের টেকনিকটা খুব কাজে লাগবে, ঠিক আছে? এটা রচনার জন্য কাজে লাগবে। আবার গ্রামার হিসেবে কোটেশন মার্ক আসতে পারে, সেখানে আসলে 5 নাম্বার আসবে, সেটাও তোমাদের জানা লাগবে। তো আজকে আমরা আলোচনা করব কোটেশন মার্কস কিভাবে, হ্যাঁ। সব ব্রাঞ্চে একসাথে ক্লাস হবে, এক্সাম হবে, সব ব্রাঞ্চে একসাথে এক্সাম হবে। হ্যাঁ, তোমাদের মধ্যে যারা অনলি ইংরেজি কোর্সে ভর্তি আছো, তোমাদের মধ্যে যারা ইংরেজি কোর্সে ভর্তি আছো, তাদের জন্য শুধু ইংরেজি, শুধু ইংরেজি লিখিত মডেল টেস্ট পরীক্ষাটা ফ্রি করে দিয়েছি। শুধু ইংরেজি লিখিত মডেল টেস্ট, ইংরেজি, ইংরেজি পরীক্ষাগুলো ফ্রি করে দিয়েছি। ব্রাঞ্চে এসে পরীক্ষা দিতে পারবা। আর তোমরা চাইলে অনলাইনে পরীক্ষা দিয়ে খাতা আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা খাতা দেখে দিতে পারবো, ঠিক আছে? দুইটা সুযোগে তোমাদের জন্য রাখলাম। কিন্তু তোমরা যদি আবার ইংরেজির বাইরে যদি সব পরীক্ষা দিতে চাও, তাহলে ব্রাঞ্চে যোগাযোগ করিও, তাহলে সেটা অন্য বিষয়, ঠিক আছে? কারণ লিখিত খাতা দেখার তো একটা ব্যাপার আছে। তোমার খাতা দেখতেই চলে যাবে প্রতিষ্ঠানে 2,000 টাকা, হ্যাঁ। তো 2,000 টাকা তার প্রতিষ্ঠান তোমাকে খরচ করতে পারবে না। আমি শুধু ইংরেজি পরীক্ষাটা তোমাদেরকে ব্রাঞ্চে এসে ফ্রি দেখা দেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে, ঠিক আছে? ব্রাঞ্চে আমাদের অদিতির যে ব্রাঞ্চ আছে, 12টা ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশে, এই 12টা ব্রাঞ্চের যে কোনো ব্রাঞ্চে যে ইংরেজি পরীক্ষাটা তুমি দিতে পারবা। আমাদের তুমি লিখিত কোর্সে যে ভর্তি আছো, হ্যাঁ, এটা ইংরেজি কোর্সে ভর্তি আছো, এটা ডকুমেন্ট সহকারে, ডকুমেন্ট দেখে তুমি সেখানে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? বাট অন্য পরীক্ষাগুলো দিতে হলে পেমেন্ট করতে হবে। তোমাদের আইডেন্টিফাই করা যাবে, তুমি এখানে যে কোর্সে আসো এটা স্ক্রিনশটটা নিয়ে যেও। তুমি যে আমাদের ইয়াতে ভর্তি হয়েছো এটা স্ক্রিনশটটা নিয়ে যেও, ঠিক আছে? ওকে, অনলি ইংলিশে দিতে পারবা, হ্যাঁ? ঠিক আছে, আমরা শুরু করি, হ্যাঁ। অনলাইনে ফুল রিটেন কোর্সে যারা আছো তারা ব্রাঞ্চে পরীক্ষা দিতে পারবা, হ্যাঁ? আর সাতক্ষীরাতে ব্রাঞ্চ দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে তুমি পরীক্ষা অনলাইনে দিতে পারবা। ওকে, আমরা চলে যাই, আমরা সময় নষ্ট না করি। দেখো, অনেক অনেক টপিক গুলা খুব বড় টপিক, হ্যাঁ।
ছোটখাটো টপিক না তো, অনেক বড় টপিক। এই জন্য এখানে অনেক ইয়ে করতে হয়। বগুড়াতে আছে, রংপুরে নাই, বগুড়াতে আছে। ঠিক আছে, এটা ব্রাঞ্চে যোগাযোগ করলে পাবা। ফেসবুকে আমাদের গ্রুপে অদিতি পেজের মধ্যে সব সব পেজের মধ্যে রুটিন দেওয়া আছে, রিটেন পরীক্ষার এক্সাম রুটিন দেওয়া আছে। ঠিক আছে, কোটেশন মার্ক তোমার তো মানে লেখো। এই দেখো ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার ভিতরে যদি যদি একটি মাত্র বাক্য থাকে, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এরকম যদি একটি মাত্র বাক্য থাকে তাকে বলা হয় সিঙ্গেল সেন্টেন্স। বলো ইনভার্টেড কমার ভেতরে, আবার বলছি, ইনভার্টেড কমার ভেতরে সিম্পল অথবা কম্পাউন্ড অথবা কমপ্লেক্স এইরকম একটি মাত্র বাক্য থাকলে তাকে বলা হয় সিঙ্গেল সেন্টেন্স কোটেশন। তাকে বলা হয় সিঙ্গেল সেন্টেন্স কোটেশন। সিঙ্গেল সেন্টেন্স কোটেশন। ঠিক আছে, তো আবার বলছি, ইনভার্টেড কমার ভেতরে যদি একটি মাত্র বাক্য থাকে, ইনভার্টেড কমার ভেতরে যদি একটি মাত্র বাক্য থাকে তাকে বলা হয় সিঙ্গেল সেন্টেন্স কোটেশন। আর ইনভার্টেড কমার ভেতরে যদি দুই বা তার বেশি ভিন্ন ভিন্ন বাক্য থাকে তাকে বলা হয় ডাবল সেন্টেন্স কোটেশন। ইনভার্টেড কমার ভেতরে যদি দুই বা তার বেশি ভিন্ন ভিন্ন বাক্য থাকে তাকে বলা হয় ডাবল সেন্টেন্স কোটেশন। আমি যেই কথাগুলো বলছি এগুলো প্র্যাকটিসের জন্য একমাত্র রাস্তা হচ্ছে পেপার পড়বা। পেপার পেপার পড়লে সব চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, নেওয়া যাবে। অথবা অদিতির পেজে পেজে লাইক দিলে তুমি, অদিতির পেজের মধ্যে সব দেওয়া আছে, অদিতির যে কোনো পেজ, অদিতি রাজশাহী ব্রাঞ্চের পেজ, অদিতি মিরপুর ব্রাঞ্চের পেজ, যে কোনো ব্রাঞ্চের পেজে তুমি লাইক দিয়া, হ্যাঁ লাইক দিয়ে রাখো, দেখবো তোমার কাছে এই রুটিনটা চলে যাবে। ওখানে আমরা প্রতি মাসের রুটিন, প্রতি মাসের এক্সাম রুটিন প্রতি মাসে দিয়ে দিই। এক মাসের এক্সাম রুটিন আমরা একসাথে দিয়ে দিই। ঠিক আছে, সব দেওয়া থাকে। আমাদের হটলাইনে ফোন দিয়ে পরীক্ষাগুলো ডেট জেনে নিতে পারো। ঠিক আছে, তো লেখো আগে, আমি আগে পড়াইতে দাও, আমাকে পড়াইতে দাও। হ্যাঁ, তো সিঙ্গেল সেন্টেন্স কোটেশন, ডাবল সেন্টেন্স কোটেশন। তো আমি বলছি ইনভার্টেড কমার ভেতরে যদি একটি মাত্র বাক্য থাকে, একটি মাত্র বাক্য বলতে এটা সিম্পল হতে পারে, কম্পাউন্ড হতে পারে, কমপ্লেক্স হতে পারে। তাহলে ইনভার্টেড কমার ভেতরে যদি একটি মাত্র বাক্য থাকে তাকে বলা হয় সিঙ্গেল সেন্টেন্স কোটেশন। আর ইনভার্টেড কমার ভেতরে যদি দুই বা তার বেশি বাক্য থাকে তাকে বলা হয় ডাবল সেন্টেন্স কোটেশন। এখন আমরা সিঙ্গেল সেন্টেন্স, হ্যাঁ, সিঙ্গেল সেন্টেন্স আর ডাবল সেন্টেন্স কোটেশনটা কিভাবে দেবো সেটা শিখো। হ্যাঁ, তাহলে সিঙ্গেল সেন্টেন্স কোটেশন আর ডাবল সেন্টেন্স কোটেশন কিভাবে দিবা? তো সিঙ্গেল সেন্টেন্স কোটেশন লেখো, সিঙ্গেল সেন্টেন্স কোটেশনের নিয়ম। সো লেখো সিঙ্গেল সেন্টেন্স কোটেশনের নিয়ম। একটা সিঙ্গেল সেন্টেন্সকে কিভাবে কোট করতে হয়? সূত্র ওয়ান, তিনটা সূত্র আছে, মানে প্রতিটা কোটেশনের জন্য তিনটা করে সূত্র আছে। সিঙ্গেল সেন্টেন্স কোটেশনের জন্য তিনটা সূত্র আছে, ডাবল সেন্টেন্স কোটেশনের জন্য তিনটা সূত্র আছে। তাহলে সিঙ্গেল সেন্টেন্স কোটেশন হচ্ছে, যেমন মনে করো নাউন প্লাস আরবি প্লাস কমা প্লাস ইনভার্টেড কমা প্লাস সিঙ্গেল সেন্টেন্স প্লাস ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক প্লাস ইনভার্টেড কমা।
যেমন Shakespeare said, brevity is the সোল অফ হুইট। দেখো এটা একটা সিম্পল সিঙ্গেল সেন্টেন্স, একটা মাত্র বাক্য। এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে ইনভার্টেড কমার ভেতরে বাক্যটা যদি সিঙ্গেল সেন্টেন্স হয় এবং এই বাক্যটা যদি হাবোধক নাবোধক অথবা ইম্পারেটিভ হয়, তাহলে তারপরে তুমি ফুল স্টপ দিবা। আর ইনভার্টেড কমার বাক্যটা যদি প্রশ্নবোধক হয়, এটা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স যাই হোক না কেন, গঠনটা যদি প্রশ্নবোধক হয়, তাহলে লাস্টে ফুল স্টপ না দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিবা। যেমন আরেকটা বাক্য লেখো, যেমন পিবি শেলি পিবি শেলি said, if winter comes, can spring be far behind? দেখো, পিবি শেলি said, if winter comes, can spring be far behind? তাহলে can spring be far behind, তাহলে এই সবটা মিলে হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স একটা সিঙ্গেল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স একটা সিঙ্গেল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স একটা সিঙ্গেল সেন্টেন্স। তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ইফ উইন্টার কামস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড এটা হচ্ছে মেইন ক্লজ। আর কমপ্লেক্স সেন্টেন্সের পরে চিহ্নটা সবসময় মেইন ক্লজের গঠন অনুযায়ী বসে, ঠিক আছে? তাহলে মেইন ক্লজের গঠন অনুযায়ী কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্নটা বসে। তাহলে এই সবটা বাক্য মিলে একটা বাক্য এবং বাক্যের শেষে প্রশ্নবোধক। দেখো তাহলে প্রশ্নবোধক, তাহলে সূত্র অনুযায়ী কি আছে? তাহলে এটা হচ্ছে নাউন সাবজেক্ট, তারপর হচ্ছে সেইড আরবি, তারপরে কমা, তারপরে ইনভার্টেড কমা, তারপরে দেখো সিঙ্গেল সেন্টেন্স। এই যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড সবটা মিলে একটা সিঙ্গেল সেন্টেন্স। আর এই সবটার মধ্যে এটা সবটা মিলে যেহেতু প্রশ্নবোধক, তাহলে দিলাম প্রশ্নবোধক চিহ্ন দিছি, দিয়ে ইনভার্টেড কমা দিয়েছে। হ্যাঁ, 1,2, এটা সমস্যা না। 1,2 সমস্যা না। তুমি একটা সিঙ্গেল ফ্রেজকে কোট করতে 1 দিবা, আর যখন একটা বাক্যকে কোট করবা তখন ডাবল কমা দিবা। একটা বাক্য মাঝখানে যদি বাক্য থাকে তাহলে ডাবল কমা দিবা, আর মাঝখানে যদি একটা ফ্রেজ থাকে তাহলে সিঙ্গেল কমা দিবা। ফ্রেজ একটা ওয়ার্ড অথবা ফ্রেজকে হাইলাইট করতে সিঙ্গেল কমা, আর বাক্যকে হাইলাইট কোট করতে ডাবল কমা দিবা। ওকে, এখন দেখো সূত্র 2, যদি না বুঝো তাহলে পরবর্তীতে আবার কথা বলবে। দ্বিতীয় সূত্র হচ্ছে সিঙ্গেল সেন্টেন্স কোড করার দ্বিতীয় সূত্র, ইনভার্টেড কমা প্লাস সিঙ্গেল সেন্টেন্স প্লাস কমা অথবা প্রশ্ন চিহ্ন প্লাস ইনভার্টেড কমা প্লাস আরবি প্লাস নাউন প্লাস ফুল স্টপ। আগের কথাটাকে যদি তুমি সিঙ্গেল সেন্টেন্স এভাবে লেখো, যেমন ব্রিভিটি ইজ দ্য সোল অফ হুইট কমা ইনভার্টেড কমা সেড শেক্সপিয়ার। মানে এই পর্যন্ত সবাই পারবে, হ্যাঁ, এই পর্যন্ত সবাই পারবে, ঠিক আছে? মানে এই দুইটা সূত্র সবাই জানে, ঠিক আছে? এই দুইটা সূত্র সবাই জানে, তো এটা খুব সমস্যা না। আরেকটা দেখো, আরেকটা এক্সাম্পল দেখো, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি
far behind said দেখো তাহলে ইনভার্টেড কমা শুরু করে যদি পুরো বাক্যটা যদি প্রশ্নবোধক হয়, প্রশ্নবোধক হলে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিবা, তারপরে ইনভার্টেড কমা, তারপরে রিপিটিং বার, তারপরে যিনি বলেছেন সেটা। তার মানে কি এই সূত্রটা আমরা কমন, ন্যারেশন যারা পড়ো, যারা ন্যারেশন পড়ো এই সূত্রটা কমন, এগুলো পারা যায়। বাট এবার আসো রুল 3, দেখো এবার হচ্ছে পড, এটা হচ্ছে পড। এখন যেটা বলবো এটা হচ্ছে পড, পিওডি। এই পিওডিটা ফলো করবে, কারণ কোড করার সময় 1 নাম্বার এবং 2 নাম্বারটা সবাই পারে, 1 নাম্বার এবং 2 নাম্বার কোটেশনটা সবাই পারে, বাট আমি এখন যেটা বলবো এটা সবাই পারে না, এটা ফলো করার চেষ্টা করবে। রচনা বা অন্য কোথাও যখন কোড করবে তুমি এই 3 নাম্বার রুলটা দিয়ে প্রথমে, এই 3 নাম্বার রুলটা দিয়ে একটা প্রথম কোটেশনটা দিবে। যেমন 3 নাম্বার সূত্র হচ্ছে ইনভার্টেড কমা প্লাস প্রথম অংশ প্লাস কমা প্লাস ইনভার্টেড কমা প্লাস আরভি প্লাস নাউন প্লাস কমা নাউন প্লাস নাউন প্লাস কমা প্লাস ইনভার্টেড কমা প্লাস তৃতীয় অংশ প্লাস ফুল স্টপ অথবা প্রশ্নবোধক চিহ্ন প্লাস ইনভার্টেড কমা। এটা হচ্ছে তৃতীয় সূত্র। এইটাই যদি দেখাইতে পারো, এইটা হচ্ছে ক্ষমতা, এই কাজটা যদি দেখাইতে পারো কোটেশনে, তাহলে তুমি নাম্বার বেশি পাবা। রচনাতে তোমাদেরকে অবশ্যই কোটেশন দিতে হবে, ঠিক আছে? রচনাতে তোমাকে অবশ্যই কোটেশন দিতে হবে, এই কোটেশনটা এই 3 নাম্বার সূত্রটা ফলো করার চেষ্টা করবে। যেমন দেখো ব্রিভিটি said Shakespeare, inverted comma is the solo poet, full stop, inverted comma। তাহলে প্রথম অংশ মানে সাবজেক্ট, সিঙ্গেল সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম অংশ মানে কি, যদি সিম্পল সেন্টেন্স হয় তাহলে সাবজেক্ট, আর যদি কম্পাউন্ড অথবা কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে প্রথম ক্লজ, প্রথম অংশে সাবজেক্ট অথবা প্রথম ক্লজ, ঠিক আছে? তারপরে কমা, তারপরে ইনভার্টেড কমা, তারপরে আর রিপিটিং বার, তারপরে যিনি বলেছেন তিনি, তারপরে কমা, তারপরে ইনভার্টেড কমা দিয়ে দ্বিতীয় অংশ। হ্যাঁ, এবার দ্বিতীয় অংশটা যদি প্রথম অংশ আর দ্বিতীয় অংশ মিলে যদি হাবোধক হয় বা ইম্পারেটিভ হয় তাহলে ফুল স্টপ, আর যদি প্রশ্নবোধক হয় তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিবা। যেমন আরেকটা দেখো, if winter comes, comma, said TB, Shelly, comma, ইনভার্টেড কমা দিয়ে can spring be far behind? So if winter comes, এই যে if winter comes প্রথম অংশ মানে প্রথম ক্লজ, তারপর কমা, তারপর ইনভার্টেড কমা, তারপর সেইড, তারপরে পিবি শেলি, তারপরে আবার ইনভার্টেড কমা দিয়ে দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশ আর দ্বিতীয় অংশ মিলে যদি প্রশ্নবোধক, তাহলে আমরা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা শেষ করলাম। আমরা কি এটা পারবো নাকি পারবো না? তৃতীয় সূত্রটা কি পারা যাবে নাকি যাবে না?
ওকে, অর্থ সেম, অর্থ সেম, অর্থ সেম কিন্তু প্যাটার্নটা ভিন্ন, উপস্থাপনটা ভিন্ন। অর্থ সেম কিন্তু উপস্থাপনটা ভিন্ন। এই উপস্থাপনটাই তোমার কাছে, আমি আবারও বলছি, তুমি রিটেনে যদি ভালো করতে চাও তাহলে একই জিনিস, দেখো আবারও বলছি, একই জিনিস যিনি ভিন্নভাবে উপস্থাপন করতে পারেন তিনি হচ্ছেন ডিফারেন্ট, আর যিনি ডিফারেন্ট তিনি বেশি নাম্বার পাবেন। তাহলে আমরা এই সেম জিনিসটাকে 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র উপস্থাপন করেছি, 3 নম্বর সূত্র উপস্থাপন করেছি। দেখো একই জিনিসকে আমি 1 নম্বর এবং 2 নম্বরে যেভাবে উপস্থাপন করছি, 3 নম্বরে কি এইভাবে করছি নাকি একটু ভিন্নভাবে করেছি? একটু ভিন্নভাবে করেছি। আর এই কারণে 3 নম্বরটা বেশি ডিফারেন্ট হয়ে গেছে। আর লেখার ক্ষেত্রে যদি এই ডিফারেন্সটা দেখাইতে পারো তাহলে তুমি বেশি নাম্বার পাবা। ঠিক আছে? হ্যাঁ, প্রথম অংশ দ্বিতীয় অংশ একই সেন্টেন্সের ক্ষেত্রে, একই সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় অংশ যখন আমরা কোট করব, দ্বিতীয় অংশের শুরুতে স্মল লেটার হবে, আর শুধু প্রথম অংশটা অলওয়েজ ক্যাপিটাল হবে। আর ভিন্ন বাক্য হইলে সবগুলোই ক্যাপিটাল হবে। ঠিক আছে? 3 নং কোটেশন পরীক্ষককে বিরক্ত করার কোনো সুযোগ নাই, কারণ যিনি খাতা দেখবেন তিনি ইংরেজি শিক্ষক খাতা দেখবেন। ঠিক আছে? এবং ইংরেজি শিক্ষক উনি নিজে জানেন 3 নম্বর সূত্রটা উনি কোথায় পড়ছেন। হ্যাঁ, যারা লিটারেচার পড়ছে, যারা সাহিত্য পড়ছে, উপন্যাস পড়ছে, তারা 3 নম্বর সূত্রটা প্রচুর ব্যবহার পেয়েছে। এবং ইন্টারন্যাশনাল পেজ, ইংলিশের ইন্টারন্যাশনাল পেজ অথবা নিউ ইয়র্ক টাইমস, ইকোনমিস্ট, দ্য ইকোনমিস্ট, এই পত্রিকাগুলো পড়ো। হ্যাঁ, তাহলে 3 নম্বর সূত্রটার প্রচুর ব্যবহার দেখতে পাবা। ঠিক আছে? And তুমি ব্যবহার জানো না বলে তুমি মনে করতেছো পরীক্ষক জানবে কিনা, আর পরীক্ষক অবশ্যই জানবে। পরীক্ষক কি তোমার মতন নাকি? তোমার চেয়ে অনেক বেশি সে জানে। ঠিক আছে? পরীক্ষক একজন ইংরেজি শিক্ষক, সে ইংলিশের লিটারেচার পড়ছে না? লিটারেচারে এই ধরনের এক্সাম্পল মানে প্রচুর আছে। হ্যাঁ, প্রেজেন্টেশন। ঠিক আছে? ওকে, কথা কি বুঝতে পারছি? না, বাংলা কোটেশনটা পরে, তুমি ইংলিশ কোটেশনটা শিখো আগে। ইংলিশটা বুঝছো কিনা সেটা বলো। ইংলিশ কি বুঝছো নাকি বুঝো নাই? আমি কি কোটেশনে এগুলো কি বলে ভুল করলাম নাকি? আরে বাবা, এই কোটেশনটা বলে কি ভুল করলাম? তাহলে তুমি যদি এই প্যাটার্নটা ইউজ করতে পারো তাহলে নাম্বার বেশি পাবা। হ্যাঁ, আবার বলছি, তুমি রচনার শুরুতে যদি এই প্যাটার্নটা ইউজ করতে পারো তাহলে নাম্বার পাবা। হ্যাঁ? যেমন, দেখো,
সিম্পল সেন্টেন্স হলে সাবজেক্ট, সিম্পল সেন্টেন্স হলে প্রথম অংশে সাবজেক্ট। আর যদি কম্পাউন্ড অথবা কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে প্রথম অংশে প্রথম ক্লজ, প্রথম অংশে প্রথম ক্লজ, আর দ্বিতীয় অংশে দ্বিতীয় ক্লজ। আর দুইটা ডাবল সেন্টেন্স হলে এটা আরেকটা সূত্র, ডাবল সেন্টেন্সের সূত্রটা আর ভিন্ন। আমি সিঙ্গেল সেন্টেন্সের সূত্র দিয়েছি, ডাবল সেন্টেন্স না। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্সের কোটেশন দিয়েছি। The struggle this time is the struggle for emancipation. The struggle this time is the struggle for independence. এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। অতএব তুমি এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই বঙ্গবন্ধুর এই যে কথাটা, এই কথাটা যদি তুমি এই তৃতীয় শুধু এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে এখানে কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা মেইন ক্লোজ থাকে, হ্যাঁ? প্রথমটা মেইন ক্লোজ, দ্বিতীয়টা মেইন ক্লোজ। এই মাঝখানে বঙ্গবন্ধু সম্পর্কে আমি একটা অতিরিক্ত বললাম। বঙ্গবন্ধু ইন হিজ ক্লেরিয়ন কল টু দ্য নেশন অন 7th March in 1971 said, 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু জাতিকে দেওয়া উদাত্ত ভাষণে, হ্যাঁ, বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ওকে, তাহলে তোমার জাস্ট একটা কোটেশন করে দেখালে, হ্যাঁ, ঠিক আছে? একটা কোটেশন দেখালাম, তোমরা পরীক্ষায় ইউজ করতে পারবা। ক্লেরিয়ন কল, ক্লেরিয়ন কল মানে উদাত্ত আহ্বান। ক্লেরিয়ন কল অর্থ হলো উদাত্ত আহ্বান, উদাত্ত আহ্বান। হ্যাঁ, সেইট পরে নিতে পারবো, সমস্যা নাই। বঙ্গবন্ধু সেইট অথবা সেইট বঙ্গবন্ধু, সমস্যা নেই, হ্যাঁ। ওকে, তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কি? ওকে, তাহলে আজকে এখানে শেষ করলাম। একটু ইয়ে বলতো। ওকে, আজকে এখানে শেষ করলাম। কেউ কথা বলতে চাইলে বলতে পারো। স্যার ওই যে সালামু আলাইকুম প্রাণীবাচক স্যার। ও প্রাণীবাচক যে বললেন স্যার, স্যার ওটা ক্লিয়ার করুন। বলতেছিলাম কি, আমার প্রশ্নের উত্তর দেওয়ার যে পর্যায়টা স্যার, আমরা হচ্ছে কি একটা নির্দিষ্ট সময় পর পর দিতে পারি, তাহলে স্যার আপনাকে ক্লাসে হচ্ছে কি বাধা মানে প্রদান করে আর কি, দেখা যায় অনেক। তোমরা তো প্রশ্ন একটার পর একটা করতেই থাকো, কি করবো সেটা বলো। আর আমি তাহলে আর বন্ধ করে, তাহলে দেখে প্রশ্ন দেখে বন্ধ করে দিতে হবে। আমি চোখ বন্ধ করে পড়ানো শুরু করবো, হ্যাঁ? স্যার জি স্যার, প্রশ্ন এটাই ভালো হবে আমাদের স্যার। আপনার ক্লিয়ার না মানে হলে অনেক তো বেশি সমস্যা স্যার। ইন্টারাকশন হইলে আপনার হ্যাঁ, পড়াটা হয় না, ক্লিয়ার হয় না। ওকে, তাহলে প্রশ্ন যদি স্যার যারা আমাদের করবা যদি তুমি প্রবলেম পরে না করো, থাকে তাহলে তো স্যার পরে আমাদের প্রশ্ন তো করো, ঠিক জানা আছে? দরকার। হ্যাঁ, কারণ আমি আবার স্যার বলি আমাদের তো কথা বলি। জানা দরকার স্যার, না হলে তো স্যার আমরা পরবর্তীতে কোশ্চেনটা মনে থাকবে না, ক্লিয়ার না হলে স্যার আমরা আসলে এটা না বুঝতে প্রশ্ন পারলে তো আমরা অ্যাপ্লাই করতে পারবো না স্যার। প্রশ্ন প্রশ্ন নোট করে রাখতে পারো না? কিন্তু সবাই তো লিমিট ছাড়া প্রশ্ন করে, মানে সারাক্ষণ প্রশ্ন করতেই থাকে আচ্ছা, করতেই থাকে, যেটা পেতে করলেও হয়। শুনো, প্রয়োজনীয় সংখ্যক প্রশ্ন করো, প্রয়োজনীয় সংখ্যক। অপ্রয়োজনীয় যদি সব প্রশ্ন করো তাহলে তো মনে করো স্বাভাবিকভাবে ফোকাসটা অন্যদিকে চলে যায়, বুঝো না? আর এমনি তো তোমাদের সরাসরি তো দেখতে পাচ্ছি না, তাই না? তো এইখানে তো স্বাভাবিক ব্যাপার, কিছুটা এই অস্বস্তি কাজ করবেই। হ্যাঁ, এখন তোমার প্রশ্ন করলে উত্তর না দিলে আবার তোমরা মনে করবা স্যার উত্তর দিচ্ছে না, এটা সেটা, তখন কথাগুলো তো স্যার অন্যদিকে আপনি চলে যায়। সেটা ক্লাস টেন্সার একটু পর আপনি সেটা ক্লিয়ার করে দেন, কিন্তু অনেকেই তার আগেই প্রসেসটা করে বসে, সেজন্য সমস্যাটা স্যার হয়ে যাচ্ছে, দুইবার একটা করে কথা বলতে হচ্ছে স্যার আপনাকে। হ্যাঁ, সেটাই বলছে, হ্যাঁ। তো ঠিক আছে, স্যার আমি চেষ্টা করেছি তোমাদেরকে, স্যার আমি যেই আরেকটা কথাগুলো বিষয় স্যার, বলছি। এরপর থেকে স্যার, হ্যাঁ, স্যার যে বিষয়টা আপনার কাছে স্যার বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেই বিষয় দিয়ে শুরু করলে স্যার আমাদের জন্য একটু ভালো হতো স্যার। কোনটা কোনটা? মানে স্যার যে বিষয়গুলো পরীক্ষাতে মাস্ট আসবে স্যার, যে টপিকস। যেই টপিক থেকে মার্কস আসবে, আমি যেটা বলবো সেটা থেকে মার্কস আসবে, হ্যাঁ, তুমি নিশ্চিত থাকো, যেটা বলবো সেটা থেকে মার্কস আসবে। আমি কোনো কথা এমন অপ্রয়োজনীয় কোনো কিছু পড়াচ্ছি না। এই যে যেটা পড়াচ্ছি এটা তো তুমি রচনার মধ্যে, তুমি আজকে এই যে কথাটা বললাম এটা তো রচনা ইউজ করতে পারবা। এই তো রচনার মধ্যে এটা এই কোটেশন ইউজ করতে পারবা, তাহলে এটা আমি তো করে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ওই স্যার যে একটা তোমার যে কোশ্চেন। রচনা আছে না,
যে রচনা আসবে এই রচনাতে এই কথাটা উল্লেখ করতে পারবা, তো এইটা তো ভিন্ন হয়ে গেল। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর। স্যার এই যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে স্যার দ্বিতীয় অংশে কি ওই যে স্যার ফ্যান বয়েস বা ট্রানজিশনের ওইটা কি বসাইতে হবে নাকি ওইটা বাদে বসাইতে হ্যাঁ হবে? বলছো কম্পাউন্ড সেন্টেন্সে সবসময় ফ্যান বয়স থাকে না, বলো কম্পাউন্ড সেন্টেন্সে প্রথমত দুইটা মেইন ক্লোজের মাঝখানে ফ্যান বয়স থাকবে এক, তারপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে সেমিকোলন থাকবে, মানে ট্রানজিশন থাকবে দুই, অথবা দুইটা কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে দুইটা মেইন ক্লোজের মাঝখানে যদি কমও থাকে তখন এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। এই যে যদি সেমিকোলন থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটাকে যদি আমরা তৃতীয় সূত্রে উপস্থাপন করি, কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা তৃতীয় সূত্রে উপস্থাপন করি, তাহলে সেই কম্পাউন্ড সেন্টেন্সে যদি সেমিকোলন থাকে ওই সেমিকোলনটা উঠে যাবে, হ্যাঁ সেমিকোলনটা উঠে যাবে, ঠিক আছে, দ্বিতীয় অংশে আর সেমিকোলনটা তখন পুট করার সময় আর লিখতে হবে না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এবার বুঝতে পারছো কি বলছি? ওই যে কমা চলে আসছে, এই দেখো কমা, ওই কোথায়, ওই দেখো কমা, ওই দেখছো এই কমা, এই কমাটাই সেমিকোলনের কাজ করছে, হ্যাঁ। জি স্যার। জি স্যার, বুঝতে আসসালামু পারছো, আলাইকুম। বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। একটু পড়ার চেষ্টা করো, কারণ এগুলো সবাই ইউজ করবে না, ওই অন্যগুলো সবাই ইউজ করবে, এইগুলোতে ইউজ করতে হবে তোমাকে। তাহলে তুমি যদি লেখার মধ্যে বেশি নাম্বার পেতে চাও তাহলে এই টেকনিক তো তোমাকে অবশ্যই আয়ত্ত করতে হবে। এখন থেকে তোমরা যে রচনা মনে করো 5টা 6টা করে তো কোটেশন দিবা, তাহলে 5টা 6টা করে কোটেশন দেওয়ার ক্ষেত্রে তুমি প্রথমে একটা দুইটা কোটেশন, প্রথম কোটেশনটা অন্তত তৃতীয় সূত্রে উপস্থাপন করবা, ঠিক আছে, প্রথম কোটেশনটা তৃতীয় সূত্র উপস্থাপন করবা, তারপর হচ্ছে দ্বিতীয় সূত্র, তারপর হচ্ছে প্রথম সূত্রে যাবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাকে ফলো করার চেষ্টা করো, তাইলে তুমি বেশি নাম্বার পাবা। হ্যাঁ তাহলে আমি সিঙ্গেল সেন্টেন্সটা দিলাম, ডাবল সেন্টেন্সটা দেই কিন্তু, হ্যাঁ ডাবল সেন্টেন্সটা পরে নিও, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে।